সো আজকে আমরা যেটা শুরু করব এটা একটা ওরিয়েন্টেশন সেশন, এবং সেশনটা বেসিক্যালি হচ্ছে পাইথন বেসিক টু অ্যাডভান্স ডেটা সায়েন্সের জার্নিটা আপনি কীভাবে স্টার্ট করবেন সেটা নিয়ে একটা ডিসকাশন। আর আমি অলরেডি হচ্ছে আমাদের এই কোর্সের প্রথম ক্লাস, যেটা একটা ফ্রি ক্লাস হিসেবে, ডেমো ক্লাস হিসেবে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়েছিলাম মোস্ট প্রবাবলি গত পরশু দিন। সো ওইটা থেকে হচ্ছে আমরা কিছু সামারি আজকে দেখব। তো আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে আজকে থেকে, এটা হচ্ছে 2511। সো 25 দ্যাট মিনস 2025 সাল, 11 হচ্ছে এই বছরের আমাদের 11তম ব্যাচ। সো আমাদের ডেটা সায়েন্সের আমাদের যতগুলো ব্যাচ আছে সেগুলো সবই হচ্ছে আমাদের ডেটা সায়েন্সের আন্ডারে। সো ডেটা সায়েন্সের সিকোয়েন্স ধরে যদি আমরা বলি তাহলে এইটা আমাদের 84th ব্যাচ। আমরা যদি 2020 থেকে যদি হিসাব করি তাহলে এখন পর্যন্ত এটা আমাদের 84তম ব্যাচ শুরু হচ্ছে। মাইসেলফ নাজমুস সাকিব, একাডেমি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একাডেমি লিমিটেডের কো ফাউন্ডার। সো আমরা আজকে কী কী বিষয় ডিসকাস করব সেটা সম্পর্কে আপনাদেরকে একটা শর্ট সামারি দিয়ে রাখি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যেটা আমরা কোনটার পর কোনটা আসলে আমরা এক্সপ্লেন করছি বা কোনটা নিয়ে আমরা আসলে কথা বলছি। সো ফার্স্ট অফ অল আমাদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাদেরকে হালকা একটা ডিসকাশন বা একটা কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, অ্যান্ড দেন বাংলাদেশি ডেটা সায়েন্সের প্রসপেক্ট নিয়ে আলোচনা করব, অ্যান্ড আফটার দ্যাট ডেটা সায়েন্সে এই জবের জন্য আপনার স্কিলসের অ্যান্ড রোডম্যাপটা আসলে কীরকম হওয়া উচিত সেটা নিয়ে আমি কথা বলবো। পাইথন ল্যাঙ্গুয়েজটা আসলে আমাদের কেন জানা দরকার, কি কি জায়গায় আমরা ইউজ করছি এটা নিয়ে আমরা ডিসকাস করব, কিছু ইউজ কেসগুলো আমরা দেখব। দেন আমাদের এই পাইথনের কোর্স মডিউলটা থাকবে, সেটা আমরা ডিসকাস করব শেষের দিকে, অ্যান্ড কোর্সের আউটকাম এবং আফটার দ্যাট কোর্স, এই কোর্সটার পরে আপনি আপনার পরবর্তীতে কিভাবে আপনি কোন সেক্টরে যাবেন সেই, বা কিভাবে আপনি আপনার ক্যারিয়ারটা ডেটা সায়েন্সের দিকে আপনি তৈরি করবেন বা শিফট করবেন সেই ব্যাপারে আমি ডিসকাস করবো। অ্যান্ড কোশ্চেন অ্যান্ড আনসার সেশন থাকবে, এবং এই কিউএনএ সেশনটা সবার শেষে থাকা মানে হচ্ছে যে সবার শেষে আমি অবশ্যই ডিসকাস করবো, বাট তার মাঝখানে ফাঁকে ফাঁকে আমি আপনাদের কাছ থেকে কিছু কিছু টুকটাক কোশ্চেন নিব। সো দ্যাটস মাই পলিসি। সো আমি আশা করি যে আপনারা আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমার ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, কারেক্ট? হ্যাঁ, অল ক্লিয়ার। ওকে, গ্রেট। সো আমরা ফার্স্টে আমাদের ফার্স্ট পার্টটা শুরু করছি, একাডেমি কোম্পানি প্রোফাইল। আমরা ফার্স্টে আমি আমার সম্পর্কে বলি, কারণ একাডেমি যখন এই আমাদের এই কোম্পানিটার কথা আসে তখন শুরুতে আসলে আমার নামটা দিয়ে শুরু হয়, কারণ মানুষ আসলে আমার নাম দিয়ে কোম্পানির নাম চিনে, কোম্পানির নাম দিয়ে আসলে আমাকে চিনে না। সো অ্যাবাউট মাইসেলফ, আমার নাম নাজমুস সাকিব। রাইট নাও আই এম সার্ভিং অ্যাজ এ লেকচারার at the Department of Software Engineering, Daffodil International University. অ্যান্ড আমার অ্যাকাডেমিক্সের কথা যদি আমি বলি, ফার্স্ট অফ অল আমি হচ্ছে ইঞ্জিনিয়ার। সো আমি আমার বিএসসি করেছি রুয়েট থেকে ইন 2013, দ্যাটস আ লং অ্যাগো, অ্যারাউন্ড 12 years ago. And then I did my masters from USA, WVU, was Virginia University in 2019. And then I did my second masters from Jahangirnagar University in Applied Statistics and Data Science in 2022. সো আমি বেসিক্যালি এখন এই মুহূর্তে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আপনি আসলে কি, আমি বলবো যে আমি একজন ডেটা কনসালটেন্ট, ফার্স্ট আমার পরিচয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ডেপুটি লেকচার হিসেবে আছি। থার্ড আমার পরিচয় হচ্ছে আমি এই একাডেমি কো ফাউন্ডার। সো এর আগে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করেছি। আমি ইউনিভার্সিটিতে ছিলাম, এর আগেও আমি একটা ইউনিভার্সিটিতে ছিলাম। লাস্টলি আমি যদি জবের কথা বলি, আমি ওয়ালটনে ছিলাম 2017 দিকে, আর এর আগে চিটাং একটা ইউনিভার্সিটি ছিলাম কোভিড পর্যন্ত আর কি, মিড কোভিড পর্যন্ত। সো আমি বেসিক্যালি হচ্ছে রিসার্চার প্লাস ডেটা কনসালটেন্ট হিসেবে এখন বিভিন্ন জায়গায় টুকটাক বিভিন্ন প্রজেক্টের সাথে আমি আছি। আমার রিসার্চ পেপার এখন 12টা, সামনে আরও 2টা হয়তো পাবলিশ হবে এই বছরের শেষের দিকে। এই মুহূর্তে আমার সাইটেশন 430+, এবং আমার রিসার্চের এরিয়া বা আমার যে কাজের ক্ষেত্রটা যদি বলি সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং, হেলথ কেয়ার, প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, ডিপ লার্নিং অ্যান্ড এনএলপি। সো দ্যাটস আ শর্ট ডেসক্রিপশন অ্যাবাউট মি। এছাড়া আমি আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, আমি ফিনটেকে কাজ করেছি। আমি বিভিন্ন আইটি ফার্মে এখনও স্টিল কয়েকটা জায়গায় আমি কনসালটেন্সি করছি। আমি এনজিওর বিভিন্ন প্রজেক্টে ছিলাম, এটা অবশ্য 2021 থেকে 22 পর্যন্ত ফিনটেকের কাজটাও আমি ছিলাম ওই সময় 2022-23-এর দিকে। অ্যান্ড রাইট নাও আমার মোস্টলি কাজগুলো হচ্ছে ডেফোডিলের সাথে। সো ডেফোডিলের রিসার্চার হিসেবে আমি কাজ করছি বিভিন্ন ফ্যাকাল্টির সাথে, বিভিন্ন টিমের সাথে কাজ করছি, এবং আমি রিসেন্টলি হচ্ছে একটা
এশিয়া প্যাসিফিক সামার প্রোগ্রাম ছিল, যেখানে আমি মোটামুটি প্রায় 13-14 জন স্টুডেন্টকে, ফরেনারকে হচ্ছে 1 সপ্তাহ ব্যাপী পাইথন এবং ডেটা সায়েন্সের উপরে অন ক্যাম্পাসে আমরা হচ্ছে কোর্স করিয়েছিলাম। সো এটা হচ্ছে আমার রানিং প্রফেশনাল এক্সপিরিয়েন্স। আমাদের যেই গ্র্যাড বাঙ্কার একাডেমি, এইটা শুধু কিন্তু প্রথমে একাডেমি লিমিটেড আসলে ছিল না, এটা সিম্পলি একটা ফেসবুক পেজ ছিল। এটা আমরা 2020 নভেম্বর মাসে এটা লঞ্চ করি, এবং আমরা বলতে গেলে অফিসিয়ালি অর আনঅফিসিয়ালি বাংলাদেশের প্রথম প্ল্যাটফর্ম যারা মূলত ডেটা সায়েন্স নিয়ে বিভিন্ন কোর্স করানো শুরু করি। তো প্রথম দিকে আমাদের কোর্সগুলো খুবই লিমিটেড ছিল, বিকজ তখন আমি একাই ক্লাস নিতাম, এবং আমি তখন এক্সেল, পাওয়ার বিআই বা পাইথন, স্ট্যাটিস্টিক্সের কোর্স নিতাম। অ্যান্ড দেন আস্তে আস্তে আমাদের আরও মেন্টর আসা শুরু করে, তারপর আরও অনেক ধরনের কোর্স আমরা অফার করি, তারপর আমরা বুট ক্যাম্প অফার করি। আমরা হচ্ছে বাংলাদেশের প্রথম বুট ক্যাম্প অফার করি 2022 সালে। এখন আপনারা যে বিভিন্ন জায়গায় বুট ক্যাম্প দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আমাদের অনেক পরেই তারা আসছে, 2023-24 বা এখন নতুন নতুন কিছু বুট ক্যাম্প আসতেছে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রথম শুরু করেছিলাম 2022 সালে। সো তখন থেকে এখন পর্যন্ত আমাদের প্রায় 80টার উপর ব্যাচ কমপ্লিট হয়েছে। আমাদের এখানে কোর্স করেছে প্রায় 3,500-এর মতো স্টুডেন্ট, নতুন জব প্লেসমেন্ট পেয়েছে, যেটা বলি যে রেকর্ডের বা আমাদের কাছে ইনফরমেশন আছে এরকম হচ্ছে প্রায় 60 জনের উপরে। কারেন্ট জবে তার স্কিল আপ হয়েছে এরকম 200+, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারও করছে এরকম 8-10 জনের মতো রয়েছে। সো আমাদের এইটা 2023-তে জুন মাসে গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি হিসেবে আমরা এখানে একাডেমি লিমিটেড হিসেবে ফর্ম করি, উইথ কোলাবোরেশন উইথ ইউএসএ, বিকজ আমাদের যিনি মেইন ফাউন্ডার উনি ইউএসএ সিটিজেন এবং উনি ইউএসএ থাকেন। অ্যান্ড আমি তার সব ব্যাপারে হালকা একটু পরে বলবো আর কি। আমরা বেসিক্যালি হচ্ছে ইউএস বেস একটা কোম্পানি, তো বাংলাদেশে আমি অপারেশনের কাজটা দেখছি, আর বাকি কিছু আমাদের কনসালটেন্সির কাজগুলো ইউএসএর আমাদের সিনিয়র বড় ভাই উনি আছেন, বা আমাদের টিম আছে, তারা ওখানে কাজ করছে। তো আমাদের এখানে মোটামুটি স্টুডেন্ট এনরোলমেন্ট যদি বলি, আমরা খুবই লিমিটেড স্টুডেন্ট নিয়ে কাজ করি। সো দেখা যায় যে আমাদের প্রতি ব্যাচে 20-22 বা হয়তো 25 জন স্টুডেন্ট থাকে, এবং আমাদের প্রতি মাসেই আমরা ফ্রিকোয়েন্টলি কোর্স অফার করে থাকি। তো শুধুমাত্র দেখা যায় যে রমজান মাস বাদ দিয়ে, এক্সেপ্ট রমাদান মান্থ, অলমোস্ট প্রায় 11 মান্থ ধরে আমাদের কোর্স চলে, এবং আমাদের প্রতি মাসে 1-2টা করে কোর্স চলে। এখন আমাদের অনেক মেন্টর, মানে আমাদের এখন বলতে গেলে 12 জনের উপরে মেন্টর আছে, রানিং মেন্টর, যারা বিভিন্ন কোর্স নিচ্ছেন। সো এত একটা রিচ মেন্টর পুল শুধুমাত্র আমাদের একাডেমিতেই আছে, এবং আমরা শুধুমাত্র ডেটা সায়েন্সের কোর্স করে আমাদের এখানে মানে কোনো ধরনের কোনো মানে অন্যান্য কোনো কোর্স, যেমন ধরেন থাকে না আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, পিএইচপি, লারাভেল বা অন্যান্য ওয়েব ডেভেলপমেন্ট, অনেক ধরনের কোর্স থাকে, বাট আমরা এগুলো কোনো কিছুই করাই না। আমরা শুধুমাত্র আমরা ডেটা সায়েন্সের কোর্স করাই। সো এই জন্য আমরা ডেটা সায়েন্সের এই কোর্সের উপর ফোকাস, এবং আমাদের কোর্স কারিকুলাম থেকে শুরু করে আমাদের মেন্টর প্যানেল সবাই মোটামুটি আমরা একটা অ্যাডভান্স স্ট্যান্ডার্ড একটা মেনটেন করার চেষ্টা করি। সো আমাদের এখানে মোটামুটি দেশের যারা এখানের মধ্যে আমাদের কোর্স করেছে, দেশের বাইরে থেকে কোর্স করেছে, এখান থেকে স্কিল আপ হয়েছে মোটামুটি 52%-এর মতন, ইন্টার্নশিপ বা নতুন জব পেয়েছে 14 বা 7%-এর মতন, বাইরে পড়াশোনা করতে গিয়েছে এরকম 5%, বাকি আদার্স 26%-এর মতো রয়েছে। এরা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বার, এখানে সবার ছবি অবশ্য নাই। সো এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন সেক্টরে জব করছে, কেউ বিজনেস অ্যানালিস্ট, কেউ ডেটা অ্যানালিস্ট, কেউ ডেটা ইঞ্জিনিয়ার, কেউ এমএল ইঞ্জিনিয়ার, এবং বাংলাদেশের টপ 10 যারা হচ্ছে 10th কোয়ার্টাইল যদি আমি বলি, যে যারা এখানের মধ্যে বিভিন্ন সেক্টরে আছেন বা বিভিন্ন হায়ার পজিশনে আছেন, তারাই আমাদের মূলত এখানের মধ্যে কোর্স নিয়ে থাকেন। আমাদের ইউএসের অ্যাডভাইজার অনেকেই আছেন, এর মধ্যে মেইন দুজন হচ্ছেন নাহিদ হাসান, উনি হচ্ছেন এই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট, টেক্সাস A&M ইউনিভার্সিটি। হি হ্যাড ডান হিজ পিএইচডি ইন স্ট্যাটিস্টিক্স। আমাদের মূলত যে কোর্স মডিউলগুলো আপনারা যখন আমাদের কাছে জানতে চান, বা আমরা যখন বিভিন্ন আপডেট দিই যে আমাদের কোর্স মডিউলটা আপডেট হচ্ছে, আমরা মোটামুটি প্রায় 4 থেকে 5 মাস পর বছরে অন্তত 2বার আমরা আমাদের কোর্স মডিউলটা আপডেট করি। 2021-22-এর যে কোর্স মডিউল আর এখনকার কোর্স মডিউল সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ আমরা এরা বিলিভ করি যে প্রতি বছর প্রতি 3-4 মাস পর নতুন নতুন টুলস আসছে, এবং আমরা আমাদের কোর্স মডিউলটা এরকম আপডেটেড টুলস দিয়ে বা আপডেটেড আরও এক্সাম্পল বা বিভিন্ন ধরনের কেস স্টাডি দিয়ে সাজাই। তো এবং আমাদের কোর্স মডিউলটা বিভিন্ন অ্যাডভাইজার যারা আছেন এখানে, তারা হচ্ছে এটাকে
এডিট করে মডিফাই করে সেখান থেকে তারা বিভিন্ন ধরনের রিকমেন্ড করে সব কিছুর পরে হচ্ছে আমরা আমাদের কোর্স মডিউলটা ফাইনালাইজ করি। এবং এইটা বাংলাদেশে আর কোনো প্ল্যাটফর্ম আমার জানা মতে কেউ করে না। সবাই হচ্ছে লোকালি হচ্ছে কোর্সটাকে হচ্ছে মডিউলটাকে সেট করে, বাট আমরা হচ্ছে কোর্স মডিউল সেট করার পরে সেটাকে আমরা রিভিউর জন্য পাঠাই। রিভিউ হওয়ার পরে আসলে অ্যাপ্রুভ হলে দেন আমরা আমাদের কোর্সটাকে লঞ্চ করি। আরেকজন আছেন এমডি ফয়সাল রিয়াদ, উনি এখন ইন্টেলে জব করছেন, আমাদের মেইন ফাউন্ডার। উনি হচ্ছেন এখন উনি এজনেস ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেছেন, এই মুহূর্তে ইন্টেলে আছেন। সো এইটা হচ্ছে আমাদের কোম্পানির কিছু ইন্টার্নশিপ বা প্লেসমেন্টের কিছু ইনফরমেশন। এখানে কিছু নাম দেওয়া আছে, বাট এর বাইরেও অনেক রিসেন্ট অনেক কোম্পানিতে আমাদের এখানে স্টুডেন্টরা জয়েন করেছে। এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন সেক্টর, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, হেলথ কেয়ার সেক্টর, আইটি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের স্টুডেন্টরা জব পাচ্ছে। সো এরকম হচ্ছে আমাদের ফেসবুকের পোস্ট। আপনারা যদি আমাদের ফেসবুকের পোস্ট দেখেন তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন যে আমাদের টপ স্টুডেন্টদের তাদের ওয়েবিনার বা তাদের রিভিউ, কোর্স রিভিউগুলো দেখতে পাবেন। এর মধ্যে অনেকে দেশের বাইরে থেকেও আমাদের এখানের মধ্যে জয়েন করেন, আমাদেরই স্টুডেন্ট। এরা হচ্ছে আমাদের কিছু সাকসেস স্টোরির মধ্যে। এই ছবিগুলো আমাদের পেজে আপনারা পাবেন, যারা আর কি আমাদের এখান থেকে কোর্স করে বিভিন্ন জায়গায় জব পেয়েছে। এই লিস্ট আর অনেক বড়, জাস্ট আমি কয়েকজনের নাম দেখাচ্ছি এখানে। আমরা কিছু অফলাইন কোর্সও করে থাকি, মানে অফলাইন কোর্স বলতে হচ্ছে অফলাইনে আমরা বিভিন্ন ওয়ার্কশপ, আমরা সেমিনার করে থাকি। তো এই বছরও আমাদের শুরুর দিকে কিছু ওয়ার্কশপ ছিল। আমরা হোপফুলি হচ্ছে এই বছরের শেষের দিকে, নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা কিছু অফলাইন আমরা কি বলে যে আপনাদের ওয়ার্কশপ বা সেমিনার আমরা অ্যারেঞ্জ করবো নতুন করে। আর এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাডবাঙ্কার একাডেমি লিমিটেডের একটা হিস্ট্রি। সো আমরা পরের সেশনটা যাব, তার আগে ইন দ্য মিন টাইম যদি আপনাদের কারো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অ্যাবাউট মি, অ্যাবাউট একাডেমি অর এনিথিং, ইউ ক্যান আস্ক মি। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নাহলে আমি পরের সেশনে চলে যাচ্ছি। ওকে, সো নেক্সট সেশনটা হচ্ছে যে আমরা মূলত ডেটা সায়েন্সে ক্যারিয়ার করতে চাচ্ছি, আমরা শিখতে চাচ্ছি কেন, কিসের জন্য? জবের জন্য। হ্যাঁ, খুবই অবভিয়াস। সো বাংলাদেশে ডেটা সায়েন্সের যে জব স্কোপটা সেটা সম্পর্কে আপনাদেরকে আমি একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সো 2020 থেকে 2024 পর্যন্ত বিভিন্ন কোম্পানি, বাংলাদেশের যে সকল কোম্পানিগুলো ডেটা অ্যানালিস্ট, BI অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এই ধরনের পজিশনে জব অফার করেছে এবং তারা ডেটা সায়েন্স রিলেটেড এটার উপরে তারা বিভিন্ন টিম তৈরি করেছে। এ ধরনের কিছু সেক্টর এবং তাদের কোম্পানির নামগুলো এখানে দেওয়া আছে। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি টেলিকমিউনিকেশন, জিপি, রবি বা বাংলালিংক, লিঙ্ক 3, এইখানে অনেক জায়গাতেই তারা ডেটা সায়েন্সের এরকম রিলেটেড জব, ওদের টিম আছে আলাদা, কয়েকদিন পর তাদের হায়ারিং হয়। ব্যাংকিং সেক্টর যদি বলি, ব্র্যাক, সিটি ব্যাংক, DBBL, EBL এসব জায়গাতেই আমাদের দেখা যায় যে প্রচুর জব অফার থাকে। এছাড়া বিভিন্ন কমার্স সাইটগুলো যেমন দারাজ, ইভেলি, চালডাল, পিকাবু, আজকের ডিল বা বিভিন্ন কনজিউমার গুডসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারি যে ইউনিলিভার লিমিটেড, প্রাণ আরএফএল, ACI বা নেসলে বাংলাদেশ, আবুল খায়ের গ্রুপ, এরকম অনেক কোম্পানি হচ্ছে এখন এই ডেটা সায়েন্স রিলেটেড কাজের দিকে তারা আগাচ্ছে। বিকজ এখনকার সময়ে ডেটাই হচ্ছে বলতে গেলে মূল হচ্ছে একটা দ্য মোস্ট ভ্যালুয়েবল কারেন্সি। তো যেহেতু প্রতিনিয়ত প্রচুর পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে, এই সকল কোম্পানিগুলো তাদের এই ডেটাগুলো থেকে বিভিন্ন ডেটা ড্রিভেন ডিসিশন মেক করার জন্য তাদের আলাদা টিম তৈরি করা দরকার হয়, কাজের দরকার হয়, অ্যানালাইসিস করা দরকার হয়, প্রেডিকশন করা দরকার হয়, রিপোর্টিংয়ের দরকার হয়, প্রচুর কাজ থাকে। যার কারণে এরা প্রতিনিয়ত কয়েকদিন পরপরই হচ্ছে টিমের মধ্যে তারা লোক নিচ্ছে। এছাড়া যদি আমরা লজিস্টিক ট্রান্সপোর্টেশনের দিকে তাকাই, পাঠাও, সহজ, সুন্দরবন কুরিয়ার বা হেলথ কেয়ার সেক্টরের দিকে যদি আমরা তাকাই তাহলে অ্যাপোলো, স্কয়ার হসপিটাল, মেডিনোভা, ইউনাইটেড হসপিটাল, এনার্জি সেক্টর, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, NGO, এরকম অনেক জায়গায় ইভেন এর থেকেও হচ্ছে ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট এরকম লোক নিচ্ছে। আমাদের ওয়ান অফ দ্য মেন্টর হচ্ছে আশফাকুর প্রতীক, সে 2023-24 দিকে 10 মিনিট স্কুলে ছিল, বা এরকম আরও অনেকেই আছে এখানের মধ্যে। এডটেক প্রতিষ্ঠানেও, স্টার্ট আপগুলোতেও এখন এরকম বিভিন্ন ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট, ডেটা সায়েন্সের জবগুলো এখন প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। সো এইখানে দেখা যায় কি যে আমি যদি আমার পার্সোনাল একটা অবজারভেশন থেকে বলি,
2020-21-22-এর দিকে এই সময়টাতে তখন আমি যেটা দেখতাম বিডি জবসে বা লিঙ্কডইন এইসব জায়গাতে হয়তো প্রতি মাসে 7টা 8টা 10টা 12টা থাকতো জব অফার। হ্যাঁ, জব পজিশনগুলো অফার করা হতো। এখন যেটা দেখা যাচ্ছে যে এখন প্রতি মাসে অন্তত 20-25টার উপরে জব অফার থাকে। সো বাংলাদেশে এটা সেক্টরটা খুব দ্রুত বাড়ছে, এটার অ্যাপ্লিকেশন খুব দ্রুত বাড়ছে। অনেক কোম্পানি এখন নতুনভাবে চিন্তা করছে যে তাদের টিমে এখন ডেটা অ্যানালিস্ট দরকার, তাদের টিমে এখন ডেটা ড্রিভেন ডিসিশন মেক করার জন্য টিম দরকার। আলাদাভাবে কোম্পানি করছে কি, তারা আলাদা ডিপার্টমেন্টই খুলতেছে যে আমার ডেটা নিয়ে কাজ করতে হবে, ডেটা অ্যানালাইসিস করতে হবে, মেশিন লার্নিংয়ে কাজ করতে হবে, এআই নিয়ে কাজ করতে হবে। এখন অনেক কোম্পানি, পুরাতন কোম্পানি নতুন কোম্পানি যারাই বলি না কেন, সবাই হচ্ছে এখন এইটার পিছনে প্রচুর ইনভেস্ট করছে এবং হায়ারিং হচ্ছে প্রচুর। সো এখানে আমি কিছু মিথ সম্পর্কে বলি, সেটা হচ্ছে যে এটা জাস্ট হচ্ছে আপনাদের কিছু কোশ্চেন থেকে আসলে আমার এই স্লাইডটা তৈরি করা, যেটা হচ্ছে অনেকে মনে করেন যে আসলে ডেটা সায়েন্সটা আসলে এটা একটা পার্টিকুলার একটা জব, এবং ডেটা সায়েন্স মানেই হচ্ছে এটা কম্পিউটার সায়েন্স রিলেটেড যারা আছে তাদের জন্যই এটা তৈরি করা হয়েছে, এরকম কিছু মিথ বা ভ্রান্ত ধারণা আছে। সো আমি একটু ডিবাঙ্ক করার চেষ্টা করছি। ইউজুয়ালি যেটা হয় যে আপনার ডেটা সায়েন্স এটাকে আমরা বলি হচ্ছে একটা নলেজ ডোমেন। তো নলেজ ডোমেন মানে কি, যে এইটার আন্ডারে বিভিন্ন ধরনের নলেজ লেভেলগুলো বা ডোমেনগুলো সেক্টরগুলো ভাগ করা থাকে। এই সেক্টরগুলোর মধ্যে আমরা বিআই অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট বা ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এমএল ইঞ্জিনিয়ার, এরকম অনেক ধরনের সেক্টরগুলো পাই, যেগুলো এক একটা ইন্ডিভিজুয়াল ক্যারিয়ার ট্র্যাক। তো এটা হচ্ছে একটা আমব্রেলার মতো, যদি আমরা চিন্তা করি যে আমব্রেলার মাঝখানে যে যে কাঠের যে ডান্ডি বা স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আমাদের মেইন সেন্টার পয়েন্ট ডেটা সায়েন্স। তার পাশে অন্যান্য যতগুলো আমরা যেই ছাতার বাকি এন্ড পয়েন্টে যতগুলো পিন দেখতে পাচ্ছি বা যেই সকল স্টিকগুলো ওখানের মধ্যে বেরোচ্ছে, এগুলো প্রত্যেকটা আলাদা ক্যারিয়ার চয়েস। যেমন ধরেন এখানে আপনাদের মধ্যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কারা কারা আছেন, এখানে একটু হাত তুলবেন। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে কারা কারা আছেন? তাওহিদ আছেন, মোহাম্মদ কায়সার আছেন, জাহাঙ্গীর আলম আছেন, অ্যান্ড ফারজানা রিমি আছেন, মিন নাহিন রহমান আছেন। ওকে, সো আমি আপনাদেরকে একটা হচ্ছে কমন এক্সাম্পল দিই। যেমন ধরেন এসএসসি এইচএসসি দেওয়ার পরে তো সবাই চিন্তা করে যে ঠিক আছে আমি এখন কোন ক্যারিয়ারে যাব। কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি লয়ার হব। হ্যাঁ, এটা ওটা অনেকে এরকম বলে। সো এখান থেকে পরবর্তীতে যদি আমরা ঠিক করি যে লেটস সে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, তো ইঞ্জিনিয়ারিং যদি পড়তে যাই, আমি যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাই, অ্যাডমিশন নিতে যাই, তখন দেখি যে এখানে অনেক ধরনের হচ্ছে ক্যারিয়ার ট্র্যাক, মানে ক্যারিয়ার চয়েস আছে। তো এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইপি, ইটি, কেমিক্যাল থেকে শুরু করে ইউআরপি, প্রচুর অনেকগুলো। গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে অন্তত 20 থেকে 22টার মতন এরকম আলাদা ডিপার্টমেন্ট আছে। সো আমাদের ইঞ্জিনিয়ারিং যেটা, আমরা এখানে 4 বছর পড়াশোনা করে সবাই কিন্তু নামের আগে ইঞ্জিনিয়ার মানে অ্যাড করি আর কি ইউজুয়ালি, কিন্তু সবাই কিন্তু সব নলেজ জানি না, কেউ কিন্তু একটা ইঞ্জিনিয়ারিংয়ে সব কিছু জানতে পারে না। যেমন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা আছে সে কিন্তু আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং কাজগুলো বা ওই ধরনের জব সেক্টর যেতে পারবে না, বা সিএসসিতে যারা আছে সে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জব সেক্টরে যেতে পারবে না, বা মেকানিক্যাল জব সেক্টর যেতে পারবে না। ঠিক তেমনি এই যে আমরা এখন যেটা নিয়ে কথা বলছি যে ডেটা সায়েন্স, এটা একটা নলেজ ডোমেন এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্যারিয়ার ট্র্যাক পাই। সো দেখা যায় কি, ধরেন আমি যদি বি অ্যানালিস্টের কথা বলি, বি অ্যানালিস্টের জন্য যে রিকোয়ারমেন্ট বা এই বি অ্যানালিস্টের ক্যারিয়ারে বা এই ধরনের জব সেক্টরে যেই টাস্কগুলো থাকে, হ্যাঁ, সেটার কিন্তু আবার এমএল ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ারের সাথে মিলবে না। আবার ধরেন আমি যদি বলি যে ডেটা সায়েন্টিস্ট, এটার সাথে আপনার এআই এজেন্ট ডেভেলপারের সাথে কিন্তু ডিরেক্টলি মিলবে না, পুরোপুরি মিলবে না, কিছু কিছু মিলবে। যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইউনিভার্সিটি লেভেলে যেই ইঞ্জিনিয়ারিং থাকি না কেন, আমরা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডোমেনের কিছু না কিছু কোর্স আমরা করি, মানে কিছু না কিছু কমন থাকে। পরে দেখা যায় থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে গিয়ে আমাদের মেজরটা চেঞ্জ হয়। ঠিক তেমনি এখানেও যে বিষয়টা কাজ করে সিমিলার ওয়েতে, যে আমাদের কমন কিছু টুলস বা কমন কিছু সফটওয়্যার এবং নলেজ আমাদেরকে অবশ্যই নিয়ে রাখতে হবে। এবং তারপর হচ্ছে যে আমরা দেখব যে আসলে আমরা কোন দিকে আমাদের ক্যারিয়ারটা শিফট করব, কোন দিকে যাব, এবং ওইটার উপর বেস করে আপনার তখন পরবর্তী ক্যারিয়ার রোড ম্যাপটা ওইভাবে ডিফাইন করা থাকে এবং আপনাকে ওই পথেই আস্তে আস্তে করে আগাতে হয়। তো এটা হচ্ছে মূলত কিছু মিথ
যারা এখানে আমাদের কাছে মানে যারা এই মুহূর্তে এখানে আছেন এবং এই সেশনটা দেখছেন, তাদের মধ্যে যদি কোনো ধরনের কোনো এই রিলেটেড কনফিউশন থেকে থাকে যে আসলে ডেটা সায়েন্সের জব সেক্টরগুলো কি বা ডেটা সায়েন্সে জবগুলো কোনটার সাথে কোনটা মিল আছে, সব কি একই রকম নাকি বা নামগুলো ভিন্ন, এগুলোর কাজ কি, সেজন্য আমি আর কি এই ছোটো করে একটা এক্সপ্লেনেশন দিয়েছি। যদি এতে আপনাদের কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারেন, বা আপনাদের কাছে কি মনে হয় যে আমি যে কথাটা বলেছি এটা কি আপনারা এর আগে এইভাবে তো কখনো চিন্তা করেছেন বা এইভাবে কেউ কি বলেছিল? আপনারা রিপ্লাই দিতে পারেন বা কমেন্টে লিখতে পারেন। কায়সার, इश्तियाक और माइशा। আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কায়সার। আসলে ডেটা সায়েন্স নিয়ে তো অনেকগুলো হচ্ছে, আপনার ব্যাখ্যাটাও সুন্দর। আসলে জার্নিটা কতটুকু সুন্দর হবে জানি না, সেটাই হচ্ছে কথা আর কি। আচ্ছা, মাত্র শুরু করলাম। কায়সার ভাইয়া, আমি যতটুকু জানি যে আপনি মনে হয় আমাদের বি অ্যানালিটিক্সে আছেন, তাই না? জি, জি, ওখানে আছি। আপনি হচ্ছেন নাজিমের এখন ফার্স্ট পার্টটা চলছে, নাজিমের পার্টটা জি, জি, এক্সেলের পার্ট চলছে, জি, জি। 4-5টা ক্লাস হয়েছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু পরের সেশনটা যাই আর কি, পরের অংশে। তো এখন ধরেন আমরা একটু আগে যে সকল নামগুলো দেখছি, আমাদের কিন্তু বাংলাদেশে সবগুলো কিন্তু মানে ইকুয়ালি অ্যাভেলেবেল না বা ইকুয়ালি কিন্তু ইম্পর্ট্যান্ট না। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে যতগুলো আমরা নাম দেখতে পাচ্ছি এগুলো তো সারা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন নামে হচ্ছে, বিভিন্ন মানে হচ্ছে কাজের ভিত্তি অনুযায়ী বা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ওইভাবে হচ্ছে আপনার জবগুলো ডিফাইন করা থাকে। বাট হোয়াট অ্যাবাউট বাংলাদেশ? আমাদের বাংলাদেশে আসলে আমরা এই সকল নামগুলোর মধ্যে বা এই ধরনের জব সেক্টরগুলোর মধ্যে কোনগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি বা আমরা আসলে যেতে পারবো রাইট নাও? যদি আমি এখনের কথা বলি তাহলে এখন বর্তমানে কি কি ধরনের জব সেক্টরগুলো বা কি কি নামে আমরা পাই। তো আপনি যদি বিডি জবসে অথবা লিঙ্কডইনে বা এরকম আর অন্যান্য জায়গায় যদি আপনার জব সার্চ বা এই ধরনের পোর্টাল যদি আপনারা দেখেন, তো এখানে আপনি এই কিছু এই রকম কিছু নাম আপনারা পাবেন, যেমন বিআই অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, বিজনেস ডেভেলপার, এমআইএস এক্সিকিউটিভ, ডেটা অ্যানালিস্ট, ডিবিএমএস অ্যাডমিনিস্ট্রেটর, রিসার্চ অ্যানালিস্ট অথবা অ্যানালিস্ট, এই ধরনের কিছু কমন নাম আপনারা পাবেন। এবং যখনই এই নামগুলো পাবেন তখনই আপনি বুঝবেন যে এই জব পজিশনগুলো অ্যাকচুয়ালি ডেটা সায়েন্স রিলেটেড জব। সো বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল। এখন এর মধ্যে আবার আপনার যেই এগুলো ছাড়াও আরও কিছু আছে, যেমন আমি যদি বলি যে ডেটা ইঞ্জিনিয়ার বা হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার, যদিও ডেভঅপসটা আপনার সরাসরি আপনার ডেটা সায়েন্সের সাথে কানেক্টেড না, এমএলএর সাথে কিছুটা হলেও কানেক্টেড থাকে। বা আপনি যদি বলি যে আমি যদি বলি ডেটা সায়েন্টিস্ট, এরকম কিছু নাম আমরা দেখতে পাই। এখন বিষয়টা হচ্ছে যে যদি এটাকে আমরা একটা রেশিও হিসেবে চিন্তা করি যে আসলে কোন ধরনের জবগুলো বেশি অফার করা হয়, কোন ধরনের পজিশনগুলো বেশি আমরা দেখতে পাই, কোনটা কম দেখতে পাই, সেই হিসেবে যদি আমরা একটু রেশিও দেখি তাহলে বিআই অ্যানালিস্ট, বিআই ডেভেলপার, এমআইএস এক্সিকিউটিভ, এইগুলো আমরা সবচেয়ে বেশি দেখতে পাই, মোটামুটি প্রায় 40 থেকে 50%-এর মতন পুরো জব সেক্টরে বাংলাদেশে পার্সপেক্টিভে বলছি। ডেটা ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা হচ্ছে ডেভঅপস বা হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, এগুলো মোটামুটি 10-20% বা 15%-এর মতো থাকে আর কি। তো বাংলাদেশে যারা জব অফার করে তারা এই ধরনের নামে অফার করে, বাট বেসিক্যালি তারা চায় যে আসলে একের মধ্যে সব, তারা আসলে অনেক কিছুই দেখতে চায়, অনেক কিছু জানতে চায় যে আমার ক্যান্ডিডেটের মধ্যে এইটা জানে কিনা, ওইটা জানে কিনা, এই স্কিল আছে কিনা, এরকম সে প্রজেক্ট করেছে কিনা, এরকম ব্লা ব্লা অনেক কিছু তারা জানতে চায়। তো এটা হচ্ছে একটু আমাদের মানে 2020 থেকে 2024 পর্যন্ত আমরা যে ডেটা কালেক্ট করেছি সেটা একটা মানে গ্রাফ, এবং দেখা যায় যে গ্রোথ পার্সেন্টেজ মোটামুটি আমি যেই সেক্টরটাই বলি না কেন, পি অ্যানালিস্ট বলি, ডেটা অ্যানালিস্ট বলি, সব ক্ষেত্রেই মোটামুটি বেশ এটা ঊর্ধ্বগতিতে একটা গ্রোয়িং একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড এখন এটা বাড়ছে, সামনে আরও বাড়বে। 2020 থেকে যদি আমরা দেখি যে মোটামুটি এখন পর্যন্ত প্রায় 200%-এর মতন হচ্ছে তাদের জব সেক্টরগুলো এখন গ্রোথ হচ্ছে। মানে আগে ধরেন যদি থাকতো 100টা জব,
2020-21-এর দিকে, এখন হচ্ছে 200টা জব। অ্যান্ড নেক্সট 2-3 বছরের মধ্যে বাংলাদেশে এইটার আরও কয়েক গুণ হারে বৃদ্ধি পাবে। তো তখন দেখা যাবে যে আমার যতটুকু এস্টিমেশন, যে তখন দেখা যাবে যে বিডি জবস, লিঙ্কডইনে এইসব জায়গায় প্রতি মাসে 50, 60টা, 70টা করে হচ্ছে কি জব সেক্টর বা জব পজিশনগুলো ওপেন হবে। তো এখন কথা হচ্ছে যে এই যে জব পজিশনগুলো ওপেন হবে বা আমরা দেখতে পাচ্ছি যে এটা ভালো ফিউচার আছে, কিন্তু এখন কথা হচ্ছে যে আমি যদি এই ধরনের জবে যেতে চাই, তাহলে আমার পার্সোনাল স্কিল সেটটা কীরকম হওয়া উচিত, আমার কোন কোন স্কিল জানা উচিত, বা আমি যেই জব যে সকল পজিশনগুলো দেখলাম, আমি যদি কোনো একটা পার্টিকুলার পজিশনের কথা যদি চিন্তা করি, তাহলে এই পজিশনে যাওয়ার জন্য আমার নিজেকে তৈরি করার জন্য হোয়াট উইল বি দ্য রোড ম্যাপ, হ্যাঁ, হোয়াট শুড আই ফলো one by one sequentially, which tools do I need to learn first, কোনটা তারপর দেন কোনটা শিখবো, তারপর কোনটা শিখবো। সো এইটা আসলে মানে এটার কোনো আসলে ওরকম মানে কি বলে যে স্ট্রাকচার্ড ওয়েতে ওরকম কোনো রোড ম্যাপ আসলে ওইভাবে কেউ বলে না। আর এইটা আসলে যেটা হয় যে ডিপেন্ড করে আসলে কোম্পানি কি ধরনের কাজ করাতে যাচ্ছে একজন অ্যানালিস্টকে দিয়ে, ওইভাবে হচ্ছে তার রিকোয়ারমেন্টগুলো সেট হয়। তো দেখা যায় যে এটা কোনো কমন কোনো গ্রাউন্ডের মধ্যে আমরা বলতে পারি না যে না আপনাকে এইভাবেই যেতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি কোনো একটা পার্টিকুলার ক্যারিয়ার ট্র্যাক ধরে আগাতে চাই, তাহলে ওই ক্যারিয়ার ট্র্যাকে ধরা যাক আমি 5টা জায়গা থেকে আমি খোঁজ নিলাম। আপনি 5টা সোর্স থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি গুগল দেখতে পারেন, ChatGPT, DeepSeek বা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখতে পারেন। এখন ধরেন আপনি 5টা সোর্স থেকে আপনি দেখলেন, 5টা সোর্স থেকে ওরা হয়তো 5 রকম কথা বললো, কিন্তু এই 5 রকম কথার মধ্যে অন্তত প্রায় আপনার 80 থেকে 90% মিল থাকবে, যারা কিছু কমন টাস্ক, কমন স্কিল নিয়ে মূলত তারা হচ্ছে কথা বলবে। বাকি 10 থেকে 20% থাকবে, এইটা ডিপেন্ড করবে যে কোন ধরনের ইন্ডাস্ট্রি বা কোন ধরনের ডোমেইনের আন্ডারে আপনি যাচ্ছেন। এখন আপনি যদি ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং দিকে যান, তাহলে হয়তো তারা ওই 10 to 20% হালকা একটু চেঞ্জ হবে। যদি আপনি মনে করেন হেলথ কেয়ার সেক্টর, মেডিকেল সেক্টরে কাজ করতে চান, তাহলে হয়তো একটু চেঞ্জ হবে। যদি আপনি বিজনেস অপারেশনের দিকে যেতে চান, তাহলে হয়তো একটু চেঞ্জ হবে। বাট 80 থেকে 90% অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রেই সবাই একই কথাই বলবে, আপনি যেই 5টা সোর্সে যেদিকে আপনি যান না কেন। সো তাহলে আমরা একটু কমনগুলো নিয়ে ফার্স্টে কথা বলি, তারপর আমরা চিন্তা করবো যে আচ্ছা আমি যদি স্পেসিফিকলি ওই দিকে যেতে চাই, এই দিকে যেতে চাই, তাহলে আসলে আমার মানে ওই 10 to 20%-এর ডিফারেন্স আসলে কোথায় হতে পারে আর কি। আচ্ছা, ওকে। সো এখন এই যে কমন আমি স্কিলগুলোর কথা বললাম, এর মধ্যে সবচেয়ে মানে মোস্ট ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে পাইথন। তো পাইথনটা আসলে কি, এইটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমরা যেই ধরনের সেক্টরেই আমরা যাই না কেন, যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, ডেটা অ্যানালিস্ট, বিআই অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এনিথিং ইউ ক্যান কল, আমার সব জায়গাতেই পাইথন লাগছে। এটা এখন একটা হয়ে গেছে আপনার মানে ফরজে কিফায়ার মতন বা ফরজে আইনের মতন, যেটা আমার লাগবেই। আগে একটা সময় ছিল কি, ধরেন আমি যদি আজ থেকে 15-20 বছর আগের কথা বলি, তখন হতো কি যে তখন তো কম্পিউটার অতটা অ্যাভেলেবেল ছিল না, সবার কাছে ছিল না, ল্যাপটপ তখন ছিল না। তখন বিভিন্ন কোম্পানিতে তারা দেখতো যে কম্পিউটার অপারেটর কে আছে, বা ভালো ওই আপনার টাইপ করতে পারে কে আছে, বা MS অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট দিয়ে কাজ করতে পারে তারা কে আছে। তখন ওইটা ছিল একটা বেঞ্চমার্ক। ওইটাকেই তারা কি করতো, একটা স্ট্যান্ডার্ড ধরতো যে না, সে যেহেতু এগুলো পারে, তার মানে আমি তাকে দিয়ে কাজ করতে পারবো, আমার কোম্পানিতে আমি বিভিন্ন হচ্ছে রিপোর্টিংয়ের কাজ বা বিভিন্ন অ্যানালিসিসের কাজ, এগুলো আমি করতে পারবো। এখন হয়েছে গেছে কি যে ধীরে ধীরে যখন আপনার টেকনোলজি হাতের কাছে চলে আসছে, জিনিসগুলো চিপ হচ্ছে। আগে একটা কম্পিউটার হয়তো 40,000 টাকা লাগতো, সেম এখন হচ্ছে 30,000 টাকা কম্পিউটার, 20,000 টাকা পাওয়া যায়। আগে ল্যাপটপ হতে 1 থেকে 1.5 লাখ টাকা, এখন 30-40,000 টাকা ল্যাপটপ পাওয়া যায়। তো সবার হাতে এটা অ্যাভেলেবেল হচ্ছে, যার কারণে কি হচ্ছে যে আমরা যেই জিনিসটাকে আজ থেকে 10-15 বছর আগে যেটাকে আমরা বেঞ্চমার্ক মনে করতাম, সেই বেঞ্চমার্কটা আস্তে আস্তে নিচের দিকে ডাউন হয়ে গেছে। এখন ডাউন হলে কি হচ্ছে, ডাউন হলে যেটা হচ্ছে যে অন্যান্য বেঞ্চমার্কগুলো এখানের মধ্যে অ্যাড হচ্ছে। এটা কি ধরনের বেঞ্চমার্ক, যে তারা এখন দেখতে যাচ্ছে যে ওই কম্পিউটার লিটারেসিটা এখন সবার ক্ষেত্রেই এটা কমন, বা এটা আসলে এখন বাচ্চারাও পারে। আপনি এখন দেখেন যে আপনার স্কুল কলেজে ছোট বাচ্চারা, ক্লাস 8-9-এর বাচ্চারা, ওদের কম্পিউটার হচ্ছে গিয়ে আলাদা সাবজেক্টই এখন করে দিচ্ছে, আইসিটি থেকে ডিপার্টমেন্ট করেই দিচ্ছে। তো এখন কোম্পানি কি চায়, কোম্পানি তো ওই জায়গাতে বসে থাকবে না, তারা চাইছে এরপরে অ্যাডভান্স জিনিস কি আছে, তার থেকে বেটার জিনিস কি আছে, এগুলো কে পারে, এগুলো কারা পারে,
তাদেরকে আমরা নিব। সো এইভাবে হয় কি যে বেঞ্চমার্কটা ধীরে ধীরে নিচের দিকে নামে আর নতুন নতুন জিনিসগুলো ইনক্লুড হওয়া শুরু করে। এখন বর্তমানে যদি আমরা বেঞ্চমার্কের দিকে তাকাই তাহলে সেখানের মধ্যে সবার আগেই বলে যে ভাই তোমাকে পাইথন জানতে হবে, তুমি পাইথন ছাড়া কাজ করতে পারবে না। কেন? এখন যদি বলে যে ভাইয়া আমি তো এক্সেল পারি, বা আমি তো হচ্ছে যে স্ট্যাটা পারি, হ্যাঁ, বা আমি হচ্ছে এরকম সফটওয়্যারের কাজ জানি, কারণ কথা হচ্ছে যে হ্যাঁ ভালো কথা জানো, কিন্তু কোম্পানির যখন রিকোয়ারমেন্টের বিষয় আসে বা কোম্পানির যখন হচ্ছে পার্সোনালাইজড বা কাস্টমাইজড ওয়েতে যখন অ্যানালাইসিস কথা আসে, তখন দেখা যায় যে ওই শুধুমাত্র এক্সেল বা পাওয়ার বিআই অথবা আপনার গুগল শিট দিয়ে আসলে খুব বেশি দূর আগানো যায় না। কেন আগানো যায় না এটা একটু বলি। সেটা হচ্ছে আমরা যখন এক্সেল, পাওয়ার বিআই এই ধরনের টুলসগুলো দেখতেছি, সফটওয়্যার দেখছি, সফটওয়্যারগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড, আগে থেকে ফাংশন রেডি করা আছে, আমরা জাস্ট শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, আমরা কলামটা দেখাই দিই, নাম্বারগুলো ভ্যালুগুলো বলে দিই, আর একটা সেল সিলেক্ট করে দিই, ওই সেলের মধ্যে কি আউটপুটটা আসতেছে। বাট এখন যেটা হচ্ছে যে এখন প্রায় বিভিন্ন সেক্টর, শুধুমাত্র অ্যানালাইসিস না, আপনার ডেটা সিকিউরিটি, ডেটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে ডেটা থেকে বিভিন্ন ডিসিশন মেক করা, অ্যানালাইসিস করা, তখন আমার প্রচুর পরিমাণ ডেটা চলে আসে। এখন আপনারা হয়তো জানেন যে এক্সেলে মনে হয় 65,536 বা এরকম সামথিং রো আছে, তার উপরে যাওয়া যায় না। কিন্তু এখনকার সময় বর্তমানে প্রতিদিন বিভিন্ন কোম্পানিতে কয়েক লাখের উপরে রো তৈরি হচ্ছে, মানে ডেটা কন্টিনিউয়াসলি অ্যাড হচ্ছে। এক্সেলে কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। এখন মানুষজন গুগল শিটে চলে যাচ্ছে, গুগল শিটেও আসলে এত ডাটা লোড নিতে পারছে না। এখন কি করতেছে, এখন চলে যাচ্ছে ক্লাউড কম্পিউটিংয়ে, বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভার থেকে নিতে হচ্ছে। তাহলে আপনি দেখেন বেঞ্চমার্ক আগে কই ছিল, এখন বেঞ্চমার্ক কই চলে যাচ্ছে, স্ট্যান্ডার্ডটা কোথায় চলে যাচ্ছে। এই যে প্রতিনিয়ত স্ট্যান্ডার্ডটা আপডেট হচ্ছে, এখন আমাদের কাজ কি যে এই আপডেটেড স্ট্যান্ডার্ডের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, নিজেকে মানিয়ে নিয়ে চলা, বা এগুলো শিখা, আপ টু ডেট থাকা। সো এখনকার সময় যেই রিকোয়ারমেন্ট চলে আসছে সেই রিকোয়ারমেন্টে বলা হচ্ছে যে আপনার পাইথন জানা থাকতে হবে। আপনি বিজনেস অ্যানালিস্ট হন, ডেটা অ্যানালিস্ট হন, ডেটা সায়েন্টিস্ট, যে ধরনের কাজে যান না কেন। আমি উপরের দুইটা একটা সেম কালার রাখছি, কারণ এখানে হচ্ছে এখানে পাইথনের অ্যাপ্লিকেশনটা অত ইনডেপথে না, বাট পরের যেগুলো আছে সেগুলো হচ্ছে খুব বেশি ইনডেপথে এটার অ্যাপ্লিকেশন। ইনডেপথ মানে হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের, মানে অন্তত প্রায় মানে একটা ফাইলে আপনার 2-3 হাজার লাইনের কোড দিয়ে তৈরি করতে হয়, হ্যাঁ, এরকম অ্যানালাইসিস করতে হয়। আর উপরে যে দুটো বললাম এইটা আপনার মনে করেন একটা প্রজেক্টে হয়তো 500-700 বা 1000 লাইনের কোড দিয়ে হচ্ছে সর্বোচ্চ হয়তো চালানো যাবে। তো এটা আপনার পাইথন যেহেতু অনেক বিশাল বড় একটা ল্যাঙ্গুয়েজ, এবং এটা আসলে মানে প্রতিনিয়ত এটা আপডেট হচ্ছে, আমরা তো কেউই আসলে পাইথনে সব কিছু একবারে শিখতে পারবো না। তো আমাদের কি করা উচিত, আমাদের যেটা করা উচিত যে বাংলাদেশে বা দেশের বাইরে জব সেক্টরের জন্য বা এই রিলেটেড জবগুলোর জন্য আমার যেই টুকু জানা উচিত যেইটুকু আমার শিখলে আমি জবের জন্য আসলে নিজেকে তৈরি করতে পারবো, ওইটুকু সবার আগে আমার টার্গেট রাখা উচিত যে আচ্ছা আমি আগে ওইটুকু কভার করি, তারপর অ্যাডভান্সের দিকে যাই, বা তারপর আরও কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আরও সামনের দিকে আগাই। সো আমাদেরকে গ্রাউন্ড লেভেল থেকে সবার আগে শুরু করতে হচ্ছে। গ্রাউন্ড লেভেল থেকে আমরা আস্তে আস্তে বিভিন্ন লাইব্রেরিগুলো এক্সপ্লোর করব, সেটার উপরে বিভিন্ন কাজ করব, ডেটা ম্যানেজমেন্টের কাজ, ডেটা ক্লিনিংয়ের কাজ, ডেটা ম্যানিপুলেশন থেকে শুরু করে ডেটাগুলো থেকে বিভিন্ন সামারি বের করার কাজ, ওখান থেকে ইডি এর কাজ, সেখান থেকে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ের কাজ, সেখান থেকে মেশিন লার্নিং কাজ। কাজের শেষ নাই, লাইব্রেরির শেষ নাই, ফাংশনের শেষ নাই। কিন্তু আমাদেরকে এখন ওইভাবে চিন্তা করলে তো আসলে আমরা কাজ মানে আমরা আগাইতে পারবো না। আমাদের কি করা উচিত, আমাদের বোঝা উচিত যে আমার জবের জন্য ইনিশিয়াল স্টেজে কতটুকু শেখা দরকার, অতটুকু আমি যদি ভালোভাবে শিখতে পারি অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে ঠিক আছে পরের ধাপে আমি আসলে কিভাবে আগাবো। তো যে কোনো জিনিস প্রথমে শিখতে গেলে প্রথম দিকেই ইনিশিয়াল অবস্থায় অনেক ধরনের একটি স্ট্রাগল আসে, বা যে কোনো কিছুর ফার্স্ট স্টেপটা আসলে কঠিন। তারপর যখন আপনি স্টেপ দেওয়া শুরু করবেন পরের স্টেপগুলো কিন্তু আস্তে আস্তে সহজ হয়ে যায়, ইট বিকামস ইজি। সো এখন এই যে পাইথনের যে আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা টুকটাক কিছু কাজের কথা বললাম, সেই কাজগুলোর জন্য আমার কিছু টুলস এবং লাইব্রেরির প্রয়োজন, এবং ওই টুলস লাইব্রেরি দিয়ে আমরা আসলে কি কাজ করব, কি ধরনের অ্যাপ্লিকেশনগুলো আমি করতে পারি সেটা আমার আসলে একটু জানা উচিত। সো আমি একটা এখানে ছোটো একটা লিস্ট তৈরি করছি আপনাদের, আমি আসলে খুব বেশি ডিটেলসে যাবো না, জাস্ট আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। সো আমরা আমাদের কোর পাইথন জানা লাগে, ডেটা স্ট্রাকচার, সিনট্যাক্স, কন্ট্রোল ফ্লো, লিস্ট, টুপল, ডিকশনারি,
আমাদেরকে নামপাই জানতে হয়, বিভিন্ন লিনিয়ার অ্যালজেব্রা, র্যান্ডম নাম্বার জেনারেশন, অ্যারে অপারেশন, ডেটা সামারি, ডেটাগুলো থেকে বিভিন্ন ধরনের ফিল্টার করা। পান্ডাসের কাজ আমার জানা দরকার, ডেটা ম্যানিপুলেশন, ডেটা ফ্রেম, সিরিজ, ডেটা ক্লিনিং, ডেটাগুলো থেকে বিভিন্ন ধরনের ইনসাইটগুলো বের করা, ডেটা প্রি প্রসেসিং করা। এই কাজগুলোর জন্য আমার পান্ডাস দরকার। ম্যাটপ্লটলিব সিবর্ন কেন দরকার? ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য, ডেটাকে বিভিন্ন ধরনের প্লট, চার্ট, হিস্টোগ্রাম, হিট ম্যাপ, বিভিন্ন ধরনের ডাইনামিক ওয়েতে ডেটাগুলোকে সাজানোর জন্য, মাল্টি ভেরিয়েবল দিয়ে সাজানোর জন্য। নর্মালি আমরা যখন একটা গ্রাফ তৈরি করি, আমরা কিন্তু জিওমেট্রিতে আমরা দেখছি যে দুইটা অ্যাক্সিস থাকে, এক্স আর ওয়াই। কিন্তু আমরা যখন ম্যাটপ্লটলিব সিবর্নে কাজ করব, তখন আমরা দুইটার অধিক, একের দুইটার বেশি, তিনটা চারটা ভেরিয়েবল নিয়ে একসাথে কম্বাইনলি কমপ্লেক্স যেই গ্রাফ চার্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা নর্মালি এক্সেল দিয়ে তৈরি করতে পারি না, তখন কিন্তু আমার পাইথন লাগবে। হ্যাঁ, সাইপাই, এটা হচ্ছে সায়েন্টিফিক কম্পিউটিং অপটিমাইজেশন স্ট্যাটিস্টিক্যাল টেস্টের জন্য দরকার হয়। সাইকিট লার্ন মেশিন লার্নিং ক্লাসিফিকেশন রিগ্রেশনের জন্য দরকার হয়। টেনসর ফ্লো, কেরাস ডিপ লার্নিংয়ে দরকার হয়। জুপিটার নোটবুক, তারপর এসকিউএল, অ্যালকেমি, বিভিন্ন ধরনের এসকিউএল ফাংশন আমি এখানে পাইথন দিয়ে মানে ক্রস ম্যাচ করে বা হচ্ছে ক্রস প্ল্যাটফর্মে কাজ করতে পারি। তারপর ফ্লাস্ক, জ্যাঙ্গো, এটা মূলত ওয়েব ডেভেলপমেন্ট, যেটা আমাদের এখানে কোর্সের সাথে কানেক্টেড না। জাস্ট আমি পাইথনের কিছু টুলসের কথা বলছি। এখন আমরা আমাদের এই কোর্সে, যেখানে আপনারা এখানের মধ্যে যার জন্য এখানে আসছেন, আপনারা এই সেশনের মধ্যে জয়েন করেছেন, আমাদের এই কোর্সে আমরা প্রথম 5-6টা যে লাইব্রেরি টুলস আছে এগুলো নিয়ে আমরা কাজ করব, এবং এগুলো থেকে আমরা যে স্কিলগুলো মূলত জানবো সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস স্কিল, তারপর ডেটা ভিজুয়ালাইজেশন, তারপর অটোমেশন, প্রবলেম সলভিং, মেশিন লার্নিংয়ের কিছু টুকটাক অংশ আছে, সেগুলো আমরা শেষের দিকে আমি 1-2টা ক্লাসে প্রজেক্টের মাধ্যমে তখন দেখাবো। এই পার্টগুলো মূলত আমরা পাইথন দিয়ে যা যা শিখবো সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের পাইথনের, মানে সব তো আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমাদের এই জবের জন্য যে সিকোয়েন্সটা, স্ট্যান্ডার্ড সিকোয়েন্স বা যেটুকু আমার শেখা দরকার, সেটার মধ্যে আমরা এই জিনিসগুলো অবশ্যই এই কোর্সের মধ্যে শিখব। সো পাইথন এটা কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবাই বলে, কিন্তু আমার মতে এটা শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা টুল। আমরা যেমন ডেটা নিয়ে কাজ করার জন্য এক্সেল ইউজ করি, স্ট্যাটা ইউজ করি বা স্পেসিস ইউজ করি, এগুলো একটা সফটওয়্যার ইটসেলফ ইজ এ টুল। তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, এটা আসলে ল্যাঙ্গুয়েজ বলার চেয়ে এটাকে আমরা টুল হিসেবে বলতে পছন্দ করি। কেন? কারণ আমরা ওই এক্সেল, পাওয়ার, আপনার এসকিউএল অথবা যেই স্ট্যাটা, স্পেসিস, যেই ধরনের অ্যানালিটিক্যাল টুলসগুলো আছে, সেই কাজগুলো সিমিলারভাবে আমরা পাইথনেই করতে পারছি। জাস্ট ওখানে আমরা করতাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, ক্লিক করে। এখানে আমরা করছি কি র কোড লিখে, মানে টাইপ করে কোড টাইপ করে। পার্থক্য হচ্ছে এই জায়গাতে, কিন্তু ওই কাজগুলো সেম সব কিছু আমরা এখানের মধ্যে করতে পারছি। যেহেতু আমরা করতে পারছি, তাই তো এটা কিন্তু শুধু ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকছে না, এটা একটা টুলস হিসেবে আমরা কাজ করছি বা আমরা এটাকে ট্রিট করছি ইন দিস কেস। তো কেন পাইথনটা আমার দরকার, মানে পাইথনটা আমরা এত ল্যাঙ্গুয়েজ থাকতে আমরা পাইথনটাকেই আমরা কেন প্রাধান্য দিচ্ছি, বা ওয়াই পাইথন ইজ রাইট নাও ইজ দ্য মোস্ট কমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট অফ অল, ইজ অফ ইউজ। সো ইজ অফ ইউজ, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্যাট যে এই পাইথন, এটা শেখাটা খুব ইজি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফর এক্সাম্পল যদি আমি বলি যে জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, লারাভেল বা HTML, এই ধরনের যে সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে বা এই ধরনের সাবসিডারি অন্যান্য যে সকল টুলসগুলো আছে, তার মধ্যে পাইথনটা শেখাটা ইজি, কারণ পাইথনের সিনট্যাক্সটা ইউজার ফ্রেন্ডলি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হয়তো অনেক সময় দেখা যায় ওয়ার্ডের মিনিংই বুঝি না, ফাংশনটা কী কাজ করছে সেটা ধরাই যায় না, ফাংশনের নামও বুঝতে পারি না, এবং ওখানে দাড়ি, কমা, সেমিকোলনে অনেক ধরনের ফ্যাক্টর থাকে, অনেক ধরনের ঝামেলা থাকে। বাট পাইথনে এই ধরনের কোনো ঝামেলা নাই। পাইথন একদম খুবই সিম্পল এবং ক্লিন একটা ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমি জাস্ট লাইন বাই লাইন চোখে দেখে বুঝতে পারবো যে এখানের মধ্যে কী কাজটা করা হচ্ছে। একজন ধরেন কেউ পাইথন জানে না, তাকেও যদি পাইথনের কোডটা দিয়ে বলা হয় যেখানে কী বলা আছে, সে অন্তত 40-50% কেসে সাকসেসফুল হবে বুঝতে, কারণ ইন্টারপ্রিটেশনটা ইজি। 2 নম্বরটা জেনারেল পারপাস। পাইথন শুধুমাত্র ডেটা সায়েন্সে ইউজ হচ্ছে না, পাইথন অন্যান্য সকল জায়গায় ইউজ হচ্ছে, নট অনলি ইন ডেটা অ্যানালাইসিস। এইটা আপনি যদি বলেন যে ওয়েবসাইট ডেভেলপমেন্টে ইউজ হচ্ছে, আপনি যদি বলেন যে গেম ডেভেলপমেন্টে ইউজ হচ্ছে, আপনি যদি বলেন যে এইটা আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের এক্সপ্লোরেশনে, ধরেন আপনার কোনো একটা নতুন জিনিস আবিষ্কার করা অথবা কোনো একটা সিমুলেশন করা, সেখানে ইউজ হচ্ছে। জেনারেল পারপাস বলতে সব জায়গাতে আমরা কম বেশি ইউজ করছি।
এক্সটেন্সিভ লাইব্রেরিজ দ্যাট মিনস যে এখানকার লাইব্রেরিগুলো আছে সেগুলো অনেক বিশাল বাট ইজিলি অ্যাক্সেসেবল। এখন বিশাল অর্থে এই বোঝানো হচ্ছে যে আপনার কি লাগবে বলেন, শুধুমাত্র আমরা নাম মুখে বললেই হইলো, এটার জন্য লাইব্রেরি রেডি। নট অনলি ডেটা অ্যানালাইসিস, যে কোনো ধরনের কাজের জন্য। ধরেন আপনি ফিজিক্সের স্টুডেন্ট, আপনি ফিজিক্সের একটা মানে ম্যাথমেটিক্যাল মডেল একটা সিমুলেশন করতে যাচ্ছেন, হ্যাঁ, এটার জন্য লাইব্রেরি আপনার রেডি আছে। আপনি ধরেন একজন বায়োলজিস্ট, আপনার বিভিন্ন সেল নিয়ে সেল বায়োলজি নিয়ে কাজ করতে হচ্ছে এবং এইটা রিলেটেড বিভিন্ন ফাংশন বা বিভিন্ন ক্যালকুলেশন বা বিভিন্ন ধরনের থিওরি নিয়ে কাজ করতে হচ্ছে, এটা ইমপ্লিমেশন করতে হচ্ছে, ওটার জন্য লাইব্রেরি আছে। কোনটা লাগবে আপনার বলেন, সব কিছুর জন্য আছে। তো পাইথন কমিউনিটিটা বিশাল সারা ওয়ার্ল্ডে। আমি কয়েকদিন আগে একটা ডেটা আমি দেখেছিলাম, আমি যখন হচ্ছে ওই এশিয়া প্যাসিফিক সামার প্রোগ্রামে ফরেনারদের যখন আমি শেখাচ্ছিলাম তখন কিছু এক্সপ্লোর করতে গিয়ে আমি পেয়েছিলাম যে বর্তমানে প্রায় 7 মিলিয়ন প্লাস মানুষ পাইথন ইউজ করে, মানে সারা ওয়ার্ল্ডে হিউজ একটা কমিউনিটি। তো এই কমিউনিটি থেকে আপনার সাপোর্টও পাবেন। ক্রস প্ল্যাটফর্মটা মানে হচ্ছে যে পাইথন ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি চাইলে এসকিউএল অথবা পিএইচপি জাভা ইন্টিগ্রেট করতে পারবেন। এটার একটা বড় বেনিফিট হচ্ছে যে পাইথনটা আমি অন্যান্য যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে কি করতে পারি, মার্জ করতে পারি, বা এটাকে আমি হচ্ছে এপিআই দিয়ে কানেক্ট করতে পারি। পারফরমেন্স ট্রেড অফের কথা যদি বলি, পাইথন খুব ফাস্ট, খুবই বলতে গেলে লাইট একটা ল্যাঙ্গুয়েজ। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যায় যে ওগুলো দিয়ে বড় বড় সিমুলেশন প্রোগ্রাম করতে গেলে অনেক হাই কম্পিউটিং পাওয়ার দরকার হয়, পাইথনের সেটা প্রয়োজন হয় না। পাইথন দেখা যায় যে লো কম্পিউটিং পাওয়ার বা নর্মাল একটা ডেস্কটপ বা ল্যাপটপেও আপনি পাইথন কোড স্মুথলি রান করতে পারবেন। তো এইটি পারফরমেন্স দিক থেকে এটা বেস্ট। স্ক্রিপ্টিং অটোমেশনে আমরা এই কাজটা করতে পারি, এটা খুব ইজিলি হচ্ছে আমরা পাইথনের হচ্ছে অটোমেশন দিয়ে এটা আপনার এমবেডেড সিস্টেমে ইউজ করতে পারি। এমবেডেড সিস্টেমটা কি, ধরেন আপনি মাইক্রোওয়েভেন, এটার জন্য একটা ভিতরে আলাদা সফটওয়্যার আছে, বা ধরেন আপনি যদি বলেন একটা এসি, এটার একটা সফটওয়্যার আছে। তো এখন আপনি যদি বলেন যে এসির জন্য ধরেন একটা জাভা ল্যাঙ্গুয়েজে বা পিএইচপি অন্য কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এমবেডেড সফটওয়্যার দিয়ে করা হয়েছে, ওটার সাথে আপনার পাইথন করবে খুব সহজেই আপনি এটা কানেক্ট করতে পারবেন, অটোমেশন করতে পারবেন, ইন্টিগ্রেশন করতে পারবেন। সো এই যে এতগুলো সুবিধা, এই সুবিধার জন্যই সারা ওয়ার্ল্ডে পাইথন এখন ওয়াইডলি ইউজ হচ্ছে। যদিও আমাদের এতগুলো অ্যাপ্লিকেশনে যাওয়ার দরকার নেই, সেগুলো এত শেখার দরকার নেই। আমাদের শেখা দরকার কি, ডেটা সায়েন্সের জন্য যতটুকু দরকার ততটুকু শিখলে আমার জন্য মোটামুটি চলবে। পাইথনের কিছু ইউজ কেসগুলো যদি আমরা বলি, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে অটোমেশনে, হেলথ কেয়ারে, বিজনেস, গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সিস্টেম ডিজাইন, ডেটা মডুলেশন, এআই, এমএল, ডিএল বা এডুকেশন সেক্টর, সায়েন্টিফিক রিসার্চ, সব জায়গাতে আমরা পাইথনের অ্যাপ্লিকেশন দেখছি। সো দেখা যায় যে যে সকল জায়গায় আগে ছিল না সে সকল জায়গাতেও এখন পাইথন আপনার কমিউনিটি থেকে আলাদা এটার জন্য লাইব্রেরি বা এটার জন্য একটা ফরম্যাট তারা রেডি করে দিচ্ছে। তো এই জন্য দিনকে দিন কিন্তু এটার ইউজারটাও বাড়তেছে। সো এই ছিল মোটামুটি হচ্ছে পাইথন সম্পর্কে একটু আইডিয়া। আমি সামনের সেশন বা পরের স্লাইডটাতে যাওয়ার আগে আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি যে টিল নাও এই পর্যন্ত এখন বাজে 10:17। সো মেবি আমি এখন মোটামুটি 44 মিনিটসের মতো আমি কথা বলেছি। সো রাইট নাও যদি আপনাদের কারো ধরনের কোনো কোশ্চেন থাকে যেটা আমি বললাম, যে কথাগুলো বললাম এর উপরে, বা ক্যারিয়ার নিয়ে টুকটাক কথা বলছি বা পাইথন নিয়ে কথা বলছি, যদি আপনাদের কোনো ধরনের কোনো ওপিনিয়ন থাকে বা যদি কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান আস্ক মি। এনিওয়ান? হ্যালো ভাইয়া, জি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমি পাইথনের বেসিকটা করার পরে যদি চাই যে আমার স্কিলটা আরো ডেভেলপ করতে, সেক্ষেত্রে পাইথন ছাড়া কি অন্য কোনো মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কিভাবে আর কি পরবর্তী স্টেপটা কি হতে পারে? পাইথনে আপনি একটা সার্টিন লেভেল পর্যন্ত যাওয়ার পরে আপনি পাইথনে অ্যাডভান্স ফাংশন বা অ্যাডভান্স লাইব্রেরি বা একটু কমপ্লেক্স অ্যালগোরিদম নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, যদি আপনি পাইথনই থাকতে চান। আর যদি বলেন যে আমি পাইথনটা শিখছি, আমার আরেকটা ল্যাঙ্গুয়েজ শেখা উচিত বা শিখলে ভালো হয়, স্পেশালি ইন রিসার্চ এরিয়া, দেন আমি বলবো আপনি আর ল্যাঙ্গুয়েজটা শিখেন। আর ল্যাঙ্গুয়েজটা মূলত এটা রিসার্চ পারপাসে ইউজ করা হয়, বিভিন্ন রিসার্চাররা, প্রফেসররা ইউনিভার্সিটির ক্ষেত্রে বা বিভিন্ন রিসার্চ ল্যাবে আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকে। পাইথনের পাশাপাশি আরও সমানভাবে আর কি ওখানে ইউজ হয়। সো পাইথন একটা সার্টিন লেভেল পর্যন্ত ধরেন আমি আপনাকে শিখিয়ে দিলাম বা আপনাকে আমি একটা গাইডলাইন দিলাম, দেখাই দিলাম।
দেন আপনি নিজেই বুঝতে পারবেন যে পরের স্টেপটা আসলে কী হওয়া উচিত, তো কোথায় যাওয়া উচিত। তখন আপনি ওই একটা একটা নিজের ইনটিউশন থেকে আপনি একটা গাইডলাইন পাবেন। প্লাস আমি তো অবশ্যই হচ্ছে ব্যাচের লাস্টের দিকে যে ক্লাসগুলো থাকবে সেখানে আমি ডিসকাস করবো যে আচ্ছা আপনার এখন এরপর থেকে কোথায় যাবেন বা কীভাবে আপনি আগাবেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। জি আমি যদি মানে পাইথনটাই আর কি আগে মানে পাইথনটাই ডেভেলপ করতে চাই আর কি, ঠিক আছে, মানে এমএল ইঞ্জিনিয়ার অথবা ফিউচারে মানে এআই রিলেটেডে আমি সবকিছু থাকতে চাই, তাহলে মানে আমার কি কি স্কিল ডেভেলপ করা লাগবে আর কি পাইথনের মধ্যে? পাইথনের মধ্যে আপনার অ্যালগোরিদম ডিজাইন কিভাবে করতে হয়, বা একটা আপনার এপিআই কিভাবে ডেভেলপ করতে হয়, এবং পাইথন ল্যাঙ্গুয়েজটা দিয়ে এপিআই তৈরি করে আপনি অন্য কোনো একটা আদার্স কোনো একটা সিস্টেমে বা কোনো একটা সফটওয়্যারের মধ্যে কীভাবে ইন্টিগ্রেট করতে হয়, এইগুলো তখন আপনি শিখতে পারেন, যেটা আপনার জন্য তখন কাজে লাগবে। এবং দেখা যায় কি যে এমএল ইঞ্জিনিয়ার, অ্যাজ অ্যান এমএল ইঞ্জিনিয়ার বা অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বা আপনার অ্যাজ এ এআই ইঞ্জিনিয়ার, তাদের কাজ হচ্ছে শুধুমাত্র একটা জায়গা থেকে, একটা সোর্স থেকে কিন্তু আপনার সিমুলেশন তৈরি করা বা কাজ বা এটা নিয়ে অ্যানালাইসিস করার কাজ না। তাদের কাজ হচ্ছে যে মাল্টিপল ডিফারেন্ট টাইপের আপনার যে প্ল্যাটফর্মগুলো আছে তার সাথে হচ্ছে মার্চ করা বা কোলাবোরেট করার কাজ। যেমন আপনি একটা সফটওয়্যার হয়তো ডেভেলপ করলেন যেটা আপনার জাভাতে করা, এখন আপনি এখানের মধ্যে পাইথনের জাভা যেহেতু অনেক ভারী, অনেক হেভি, হ্যাঁ, এটা ধরেন আপনার সফটওয়্যারটা ধরেন এটা লেটসে আমি বললাম যে 2 জিবির মতো একটা সফটওয়্যার, আপনি যদি এটা পাইথনে কনভার্ট করতে পারেন বা পাইথনকে ইন্টিগ্রেট করতে পারেন, আপনার 2 জিবি থেকে সেটা 200 মেগাবাইটে চলে আসবে, এতটাই লাইট হয়ে যাবে। তো আমাকে তখন শিখতে হবে কি যে হাউ টু ডু দ্যাট, আমি আসলে কীভাবে একটা এপিআই তৈরি করব, কীভাবে আমি পাইথনের মধ্যে লাইব্রেরিগুলোকে ইউজ করে আমি সাব লাইব্রেরি বা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে পারবো, যেই ফাংশনটা দিয়ে আমি আমার নিজের পার্সোনালাইজ কোনো একটা কাজ বা প্রজেক্টে আমি অ্যাপ্লাই করতে পারবো, বা কোম্পানিতে যারা দেখে যে আসলে আপনি পাইথন দিয়ে কী ধরনের প্রজেক্ট করছেন, যে প্রজেক্টগুলো তার কোম্পানিতে কাজে লাগতে পারে, সেটা আপনি এক্সপ্লোর করবেন। যে আপনি যদি মনে করেন যে লেটসে আমি হেলথ কেয়ার সেক্টর, মেডিকেল সেক্টরে যেতে চাই, তাহলে ওই ক্ষেত্রে আসলে এই পাইথন অ্যাডভান্স লেভেলে অথবা পাইথনের রিসেন্ট যে সকল অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো কীভাবে হচ্ছে সেটা নিয়ে আপনি আপনার নিজের ওয়েতে আর একটু বেটার কিছু শেখার চেষ্টা করতে পারেন। জি ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে মানে স্ট্যাটিস্টিক্স তো খুব লাগে আর কি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিং এন্ড ডিপ লার্নিং এ। স্ট্যাটিস্টিক্স, তো মানে আমি যদি জি এটা ডেভেলপ বলেন। হ্যাঁ এটা যদি আমি ডেভেলপ অথবা আমি এটা স্কিল মানে করতে চাই, তাহলে মানে আমি মানে কি কি করতে পারবো আর কি কি অপরচুনিটি আছে আর কি, এটা একটু যদি বলতেন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি একটু বলি যে স্ট্যাটিস্টিক্স ছাড়া ডেটা সায়েন্স ডেড। মানে আপনি ডেড বডি বুঝেন তো, যে ধরেন একটা মানুষ তার হাত নেই, পা নেই, চলতে পারবে, একটা কিডনি ফেলে দিলেও সে চলতে পারবে, কিন্তু স্ট্যাটিস্টিক্সকে বাদ দিয়ে যদি চিন্তা করেন এইটা একটা কমপ্লিট ডেড বডি, এবং সরি ব্রেন বাদ দিয়ে যদি চিন্তা করেন মানুষের ব্রেনটাই নাই, তাহলে কিন্তু সে ডেড বডি। হ্যাঁ, আমার ব্রেন বা হার্ট যেটা বলেন, আমি ব্রেনটাকে আমি রেফারেন্স হিসেবে দিচ্ছি। সো বিষয়টা হচ্ছে এরকম যে ডেটা সায়েন্সের মেইন ব্রেনটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমরা এখন যত ধরনের এআই টুলস দেখি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং মডেল দেখি, অ্যালগোরিদম দেখি, সব কিছু আসছে স্ট্যাটিস্টিক্স থেকে। স্ট্যাটিস্টিক্স ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন ডেটা সায়েন্সে, এটা ছাড়া আসলে কোনো মাফ নাই। আপনি যে সেক্টরে যে লাইনে কাজ করতে যান না কেন, আপনাকে স্ট্যাটিস্টিক্স জানতেই হবে এবং খুব ভালোভাবে জানতে হবে। এবং আপনি যেটা বললেন যে অ্যাপ্লিকেশনের কথা, যে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, বা সেখান থেকে ডিসিশন মেকিং করা, সেখান থেকে বিভিন্ন ইন্টারপ্রিটেশন করা, বিভিন্ন ভিজুয়ালাইজেশন করা, এরকম টাস্ক কিন্তু আসলে এটার শেষ নাই। এটা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে বলতে পারেন, আপনি এটা জব সেক্টরে বলতে পারেন। মানুষজন এখন চাচ্ছে, এখন এত পরিমাণ ডেটা জমা হচ্ছে, এই ডেটা থেকে আমি একটা কোম্পানি কিভাবে বুঝবে যে আসলে আমার নেক্সট স্টেপটা কীরকম হওয়া উচিত, আমি আসলে কোন প্রোডাক্টটা কীভাবে লঞ্চ করব, কিভাবে আমি আমার খরচটা কমাতে পারি, আমার কস্টিং কমাতে পারি, আমার প্রফিটেবিলিটিতে আমি বাড়াতে পারি, আমি কিভাবে আমার টিমটাকে আর একটু গুছাতে পারি, আমি কিভাবে আমার মানে হচ্ছে প্রোডাক্টের মধ্যে ডিফেক্ট অথবা আমার কোম্পানি অপারেশনের মধ্যে কোথায় প্রবলেমগুলো হচ্ছে আইডেন্টিফাই করতে চাচ্ছি। এই যে আমার মানে বিজনেস অপারেশন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে শুরু করে অন্যান্য সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে যদি আমি দেখতে চাই, আমাকে কিন্তু সবসময় কিন্তু যে এই ধরনের মানে টেস্টিংয়ের কাজ বা অ্যানালাইসিসের কাজ বা বিভিন্ন জিনিস ফাইন্ড আউট করতে গেলে আমার স্ট্যাটিস্টিক্স লাগবে। এই যে অ্যানোমালি ডিটেকশনের কথা আমরা বলি বা বিভিন্ন ক্লাসিফিকেশনের মডেলের কথা আমরা বলি, কোত্থেকে আসছে? স্ট্যাটিস্টিক্স থেকে আসছে। তো
আমি যদি বলি যে লেটস সে আমার প্রোডাক্টে হচ্ছে গত 3 বছরে আমার কাছে ডেটা আছে, আমি দেখলাম যে মাঝে মধ্যে একটা জায়গায় স্পাইক হচ্ছে বা হচ্ছে ডেটার মধ্যে কিছু জায়গায় হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, ওইখানকার মিসিং ডেটা হচ্ছে, বা কিছু জায়গায় হচ্ছে ডেটাগুলো হচ্ছে খুব ভিজুয়ালাইজ করে দেখা যাচ্ছে কয়েকটা জায়গায় স্পাইক তৈরি হচ্ছে। কেন হচ্ছে? এই সকল অ্যানোমালিগুলো আইডেন্টিফাই করতে গেলে বা এটা নিয়ে অ্যানালাইসিস করতে গেলে আমার স্ট্যাটিস্টিক্স লাগবে। বা ধরেন আমি যদি বলি যে আমরা ওই বিভিন্ন সময় যদি আমরা হসপিটালে যাই পেশেন্ট দেখতে, আমাদের আত্মীয় স্বজন দেখতে, আপনি দেখবেন যে সামনে একটা বোর্ড থাকে, একটা মানে হার্ড বোর্ড থাকে, ওখানের মধ্যে কিছু ফাইল থাকে এবং ওখানে দেখবেন যে কিছু ডায়াগনোসিস রিপোর্ট থাকে যে হ্যাঁ এই অমুক পেশেন্ট তার ইউরিনে হচ্ছে সুগারের পরিমাণ এত, অথবা তার হচ্ছে বডিতে হচ্ছে গ্লুকোজ লেভেল হচ্ছে এত, হ্যাঁ, এবং পাশে দেখবেন যে একটা রেঞ্জ থাকে যে এত থেকে এত। আর তার অ্যাকচুয়াল যেটা আছে সেটা হচ্ছে মাপার পরে যেটা থাকে সেটা দেখায় এবং পরে ওখানে ডাক্তাররা মার্ক করে দেয় যে হলে তার এই মেডিসিন দিতে হবে, তাকে এই ইঞ্জেকশন দিতে হবে। এখন আপনি দেখেন যে ওইখানে যে মাঝখানের রেঞ্জ দেওয়া আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেঞ্জ, বা হচ্ছে একটা নর্মাল হিউম্যান বিংয়ের এরকম একটা সুগার লেভেল থাকা উচিত, বা তার বডিতে রেড কী বলে শ্বেতকণিকা যেটা বলে হোয়াইট সেল এরকম থাকা উচিত, বা এরকম একটা কোনো একটা মেজারমেন্ট থাকা উচিত। এই মেজারমেন্ট বা এই রেঞ্জটা কে করছে? ডাক্তার করছে না, একজন স্ট্যাটিস্টিশিয়ান করছে, সে সেট করে দিয়ে গেছে। কিসের উপর বেস করছে? প্রিভিয়াস ডেটার উপর বেস করছে। সো আপনি যদি ড্রাগ ডেভেলপমেন্টের কথা বলেন, ড্রাগ ডেভেলপমেন্ট যদি করতে যাই, এখন একটা ড্রাগ এটা মানুষের উপর কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারে বা এটাতে তার সাকসেস রেট কতটুকু, সে সুস্থ হবে কি হবে না তার প্রবাবিলিটি বের করতে হচ্ছে। কে করবে এটা? ফিজিক্স করবে? কেমিস্ট্রি করবে? না। ম্যাথ করবে? না। এটা করবে স্ট্যাটিস্টিক্স। তা আপনি চোখের সামনে আশেপাশে যেদিকেই তাকান না কেন আপনার স্ট্যাটিস্টিক্স দরকারই লাগবেই, এবং ডেটা সায়েন্সে তো স্ট্যাটিস্টিক মাস্ট। এটা ছাড়া আপনি কোনো জায়গায় আপনি মুভও করতে পারবেন না, মানে এটা ছাড়া আপনি কথাই বলতে পারবেন না। এটা হচ্ছে মূল কথা। ভাই বুঝতে পারছেন? তৌহিদ হাসান। জি ভাই। ফিনটেকে পাইথন কি দরকার হয়? ফিনটেক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর দরকার হয় ফিনটেকে। আপনার এই যে আমি যদি নগদের কথা বলি বা ধরেন বিকাশের কথা বলি, প্রতিনিয়ত কত কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে আপনার হিসাব আছে? কত ইউজার এখানে আছে, কত ধরনের স্কিম এখানে আছে। আপনি বিকাশের অ্যাপটা ওপেন করেন, দেখেন এখানে কতগুলো অপশন আছে। রিসেন্টলি বিকাশ লোনের অপশন অন করছে, যে কেউ চাইলে লোন নিতে পারে। এখন লোন সে কতটুকু নিতে পারবে, বা ধরেন আপনার সে তার ট্রানজাকশন লেভেলটা আসলে কতটুকু প্রিভিয়াস ডেটা থেকে, এগুলো দিয়ে যখন আমি কাজ করতে যাবো আমার পাইথন লাগবে না? লাগবে তো। আমি একটা এক্সাম্পল দিলাম যে আমার কোন কোন এরিয়ার মানুষ, আমার কোন কোন নাম্বার থেকে কোন ধরনের ট্রানজাকশনগুলো হচ্ছে, সেই ট্রানজাকশনগুলোকে অ্যানালাইজ করা, সেটাকে জেন্ডার ওয়াইজ, লোকেশন ওয়াইজ, সেটাকে আপনার বিভিন্ন ধরনের তার যেই অকুপেশন ওয়াইজ, হ্যাঁ, বিভিন্নভাবে হচ্ছে সেটাকে আমাকে অ্যানালাইসিস করতে হচ্ছে এবং সেখান থেকে আমাকে বিভিন্ন ভিজুয়ালাইজ করে দেখতে হচ্ছে যে আমরা আসলে কোন ওয়েতে আছি, আমার টার্গেটটা আমি ঠিকভাবে ফুলফিল করতে পারছি কিনা, অবজেক্টিভটা অনুযায়ী আমাকে কাজ করতে হচ্ছে। আমি প্রজেক্টের মধ্যে দেখাবো এই জিনিসগুলো, নট মানে ফিনটেক স্পেসিফিকলি ফিনটেক না, বাট আমি আপনাকে দেখে যে প্রজেক্ট দেখাবো আপনারা বুঝতে পারবেন যে আপনি এটা আপনার সেক্টরে আসলে ইউজ করতে পারবেন। ওকে, ভাইয়া যে রিসার্চ করার জন্য একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আমাদের রিসার্চ করার জন্য এসপিএসএস, ডেটা আর সাস এগুলোর পাশাপাশি পাইথন কি অনেক মানে অ্যাডভান্স লেভেলে জানা লাগবে নাকি? না, অ্যাডভান্স লেভেলে বলতে হচ্ছে যে আমি কোর্সে যতটুকু দেখাবো ওই জিনিসটাই আপনি স্পেসেস বা স্ট্যাটাতে আপনি করতে পারবেন। ওখানে যে কাজটা করবেন সেই কাজটা আমরা এখানে কোড লিখে করব, পার্থক্য এই জায়গাতে। যেমন আমরা যদি কোনো অ্যাপস ডেভেলপ করতে চাই, সেই ক্ষেত্রে তো মানে এই কোর্সটা কি অতটুকুতে সাপোর্ট দিবে না? আপনি শুধু ডাটা সায়েন্স যতটুকু দরকার ততটুকুই আপনি এখানে ডেটা সায়েন্স যতটুকু দরকার ততটুকুই। অ্যাপস ডেভেলপ করতে গেলে ওটার জন্য যেই মানে যেই টাইম বা যেই জিনিসটা দরকার, হ্যাঁ, বা অন্যান্য যে সকল যেগুলো দরকার সেগুলো আসলে এখানে কভার করা আসলে পসিবল না। হ্যাঁ, মানে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এটার জন্য যেই স্কিল জানা দরকার বা ওটার জন্য শেখা দরকার, হয়তো আমি জানি না যে আমাদের এখানের মধ্যে এই ধরনের কোনো কোর্স সামনে আসবে কিনা, বাট ধরুন আসেও, এটার কোর্স ফি 5 থেকে 8,000 টাকা হওয়া উচিত। কিন্তু কথা হচ্ছে যে এত টাকার কোর্স একটা অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কেউ শিখতে চাবে না।
তো ধরুন আপনি যাচ্ছেন, তবে ভাইয়া ভাইয়া আমার একটা একটু শেষ করি। তবে ভাইয়া আপনারা যে ভাইয়া আমরা টেকনিকটা নিয়েছেন যে সুমাইয়া আমি একটা একটু পরে কোর্সকে নিচ্ছি ভাগ আপনার করে কোশ্চেনটা। দেওয়া, জি কায়সার বলেন। হ্যাঁ কোর্সকে যেভাবে ভাগ করে করে আপনারা করছেন, এটা আলহামদুলিল্লাহ একটা ভালো জিনিস। আমাদের হয়তো বা প্রেশারটা একসাথে হচ্ছে না, অ্যাফোর্ডেবল হচ্ছে, এটা একটা ভালো এটা জিনিস আপনাদের হচ্ছে। জন্য আমি আমরা সুবিধা করে এখানে দিচ্ছি আমরা। অ্যাফোর্ডেবল হচ্ছে, ইয়েস, হ্যাঁ সুবিধা করে দিচ্ছেন। এখন জিনিসটা হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা ওই যে আপনি যে কথাটা আগেও অনেকবার বলেছেন, আমাদের অন্যান্য যারা করায় তারা আমাকে ভাষা ভাষা জিনিসগুলি করায়, আমি এক্সট্রা মানে ডিপ ডেপথে যাওয়ার সুযোগটা আমাদের কম হয়ে যায়, মানে ভাষা ভাষা সবকিছু। এখন আমি যেটা পাইথন প্রোগ্রামিং যখন আপনি কথাটা বলছেন, তাহলে আমি প্রোগ্রামিং এর কি ডেপথে যাচ্ছি? আসলে তো ডেপথে যাচ্ছি না তাহলে। না বিষয়টা কি না আমরা 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 না, দেখেন এখানে ডেপথের সংজ্ঞাটা এখানে ডিফারেন্ট। ডেপথ এই ওয়ার্ডটা ডেফিনেশন ডিফারেন্ট। ধরেন কেউ ডেটা অ্যানালাইসিস শিখতে চায়, এখন ডেটা অ্যানালাইসিসের জন্য যে ডেপথ দরকার সেই ডেপথ কিন্তু এখানে এই কোর্সে আছে। আবার ধরেন আপনি বললেন যে আমি অ্যাপ ডেভেলপ করতে চাই, ওটার জন্য ডেপথ কিন্তু এইখানে নাই। এই ক্ষেত্রে ডেপথের সংজ্ঞাটা কিন্তু ভ্যারি হচ্ছে। বা ধরেন আপনি যদি বলেন যে আমি মেশিন লার্নিং মডেল শিখতে চাই বা এমএল ইঞ্জিনিয়ার হতে চাই, ওটার জন্য কিন্তু আমার এই কোর্সটা কিন্তু সাফিসিয়েন্ট না, আপনাকে আরও কিছু জানতে হবে। সো তখন কিন্তু ডেপথ লেভেলটা আমার এখানে কমে যাচ্ছে। সো এই ডেপথ শব্দটার কিন্তু তখন আবার মানে ডেফিনেশন ভ্যারি করতেছে, মানে পয়েন্ট অফ ভিউ থেকে। অ্যাকচুয়ালি আমার যেটা হচ্ছে কি, আমি একটা স্কিলে মাস্টার হতে যাচ্ছি, বিষয়টা হচ্ছে সেটা। বাংলাদেশে একটা এই স্কিলে মাস্টার হয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না, আপনাকে সব স্কিল জানতে হবে। আপনি ওই যে জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, হ্যাঁ বিষয়টা এরকম। আপনাকে এখনকার সময় বর্তমানে ডেটা সায়েন্স জব সেক্টরটা এরকম যে আপনাকে জ্যাক অফ অল ট্রেড হতে পারে। আপনাকে একই সাথে এক্সেল পারতে হবে, এসকিউএল পারতে হবে, পাওয়ার বিআই, ট্যাবলিউ পারতে হবে, পাইথন পারতে হবে, স্ট্যাটিস্টিক্স জানতে হবে। যার কারণেই কিন্তু এখন এই বুট ক্যাম্প কোর্সগুলা এখন দেখবেন বিভিন্ন জায়গায় অফার করতেছে, কারণ এটার ডিমান্ডটাও এরকম। আমরা অনেক আগে থেকে করতেছি, সেটা ধরেন আমরা 2022 থেকে করতেছি, হ্যাঁ। বাট এখন ধরেন আমাদের পাশাপাশি আরও অনেক 10টা প্রতিষ্ঠান অফার করতেছে। কেন করতেছে? কারণ হচ্ছে এখন কোম্পানিগুলো হচ্ছে সবাই চায় একের মধ্যে 10। ওই যে আমরা ছোটবেলায় পাঞ্জেরি বই পড়তাম না, যে একের মধ্যে সব। জি। বিষয়টা হচ্ছে এরকম, যারা কিনা জব দিবে, হ্যাঁ, মানে বিভিন্ন কোম্পানি এইচআর বা ধরেন হায়ার ম্যানেজমেন্ট, তারা চায় কি যে আমি 30,000 টাকা দিয়ে একটা ছেলেকে নিব যে কিনা আমার 10টা কাজ করে দিবে। তো আমি এই 10টা কাজ যদি আমি তিনটা করে কাজ ভাগ করি, আমার 3জন লাগবে, 3জনকে আমার দিতে হবে 3 তিরিকা 90 বা 1 লাখ টাকা। আমি করবো কি 30,000 টাকা দিয়ে একটা ছেলেকে নিব যে কিনা সব পারবে। তো কোম্পানিদের এই ধরনের মানে যদি আমি মানে বলাটা উচিত না, যদি শব্দটা উচিত না, ছ্যাঁচড়ামির জন্য আমাদেরকে এখন করতে হচ্ছে কি যে সব কিছু শিখতে হচ্ছে, পারি বা না পারি সব কিছু আমাকে দেখতে হচ্ছে। একটা জায়গায় আমি ডেপথে যেতে পারতেছি না। হ্যাঁ আপনি চিন্তা করতেছেন যে হ্যাঁ আমি পাইথন ইন ডেপথে আরও অনেক কমপ্লেক্স অ্যালগোরিদম ডেভেলপ করা পর্যন্ত আমি যাব, কিন্তু ওই জায়গাটায় আপনি যেতে পারছেন না। কেন? কারণ আপনাকে আটকে দিচ্ছে যে এত ডেপথে যাওয়া দরকার নেই, আপনাকে আরও শিখতে হবে। তা আপনি তো 24 ঘন্টার মধ্যে তো আপনি এটাকে 36 ঘন্টা বানাতে পারবেন না একটা দিনকে, যে আপনি আরও সময় বের করবেন। সো এখন সবাইকে কী করতে হচ্ছে যে এখান থেকে ওটুক ওখান থেকে ওটুক অল্প অল্প করে নিয়ে মোটামুটি একটা পোর্টফোলিও দাঁড় করাতে হচ্ছে। এখন এইটা ওই কোম্পানিগুলোর রিকোয়ারমেন্টের জন্য আমাদের করতে হচ্ছে, কিন্তু কেউ যদি ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করে যে না আমি এটা শিখলে ভালো করে শিখবো, কিন্তু তার জন্য সে কিন্তু সময় বের করতে পারবে না। অ্যাকচুয়ালি এটা থেকে সে সাস্টেইন করতে পারবে। আমার পার্সোনাল ওপিনিয়ন, মানে আপনার কাছে ওপিনিয়ন, যে সে এই যে ভাষা শেখার ফলে সে একটা সময় তো পড়ে যাবে, সাস্টেইন করতে পারবে লং রানে সাস্টেন কারা করবে এটা আমি বলি। ধরেন আপনি একটা স্কিল শিখলেন, বছরের শুরুতে শিখলেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, আপনি মার্চ মাসে থেকে স্কিল শেখা বন্ধ করে দিলেন। আপনি মনে করেন যে এটাই আমার জন্য ঠিক আছে, আমি সারা বছর এটাকে চলবো। আপনার মতন আরেকজন আছে, ধরেন আপনার কলিগ বা পাশের অফিসের পাশের বিল্ডিং আরেকজন আছে, সে মার্চ মাসে আরেকটা স্কিল শেখা শুরু করলো। তো যেহেতু এখনকার সময় দুনিয়াটা সিজিপিএ বেসড না, এখন দুনিয়াটা হচ্ছে স্কিল বেসড। একটা সময় গিয়ে আপনার সিজিপিওটাও মানুষজন দেখবে না, এখনই দেখে না। এখন অনেক কোম্পানি সিজিপিএ দেখে না, দেখে যে আপনার কাজ কি, আপনার পোর্টফোলিও কি, আপনি কী কাজ করছেন। যদি তার কোম্পানির কাজের সাথে ম্যাচ করে, সিমিলার হয়, অ্যালাইন করে, দেন তাকে হায়ার করবে। সো এখন হয়ে গেছে কি যে স্কিলের ব্যাপারটা, আপনার মতো করে আরেকজন যে আছে সে থেমে যায় না, সে কিন্তু কন্টিনিউয়াসলি একটা পর একটা শিখতেছে। কম শিখুক বেশি শিখুক সে কিন্তু শিখতেছে, সার্টিফিকেশন নিচ্ছে, ওগুলোর উপর পড়াশোনা করতেছে, সময় দিচ্ছে, সে কিন্তু আগায় যাবে। আপনি একটা সময় কি আটকে যাবেন।
আর এখনকার সময় যে পরিমাণ মানে ওয়ার্ল্ড চেঞ্জ হচ্ছে, এত দ্রুত ফাস্ট আপডেট হচ্ছে, আজ থেকে 1 বছর 2 বছর আগেও কোনো একটা সফটওয়্যার কোনো একটা টুলস সেটা ছিল তখন হট টপিক, এখন সেটা অবসোলেট হয়ে যাচ্ছে। এই যে এখন আমরা আমি জানি না আপনারা কয়জন শুনছেন এটা কথা, মাইক্রোসফট ফেব্রিকটা কি, ফেব্রিক রিলিজ করছে, এটা এক্সেল এবং পাওয়ার বিআই কম্বাইন্ডলি হচ্ছে, মানে কম্বাইন্ডলি যা কাজ করে তার দ্বিগুণ কাজ করবে ফেব্রিক। আপনার কি মনে হয় মাইক্রোসফট ফেব্রিক বানানোর পরে বাকি অন্যান্য কোম্পানি বসে থাকবে, গুগল, অ্যামাজন বা অন্য বসে থাকবে, ইলন মাস্ক বা অন্য যে কেউ টেক জায়ান্ট? নো, তারা ফেব্রিকের চেয়ে বেটার কিছু বের করে ফেলবে। তার মানে আপনি একটা স্কিল শিখে আপনি 1 বছরের বেশি সেই স্কিলটা ধরে রাখতে পারবেন না। আপনি ধরে রাখলেও কোম্পানি রাখবে না, কোম্পানি বলবে যে আমার নতুন জিনিস আসছে, ওই জিনিস জানার লোক চাই। সো ওই লার্নিং পাথে আপনাকে একটা পর একটা মানে শিখে যেতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আর কারো কোনো কোশ্চেন যদি থাকে করতে পারেন, না হলে আমরা আমার পরের যে সেশনটা সেখানে চলে যাই। ভাইয়া, হ্যাঁ। আমার একটা কোশ্চেন ছিল। আমি তো ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের, আমি এখন যে রিসার্চ পেপারটা নিয়ে কাজ করতেছি এটা মেইনলি পাওয়ার গ্রিডের 3 ফেজ মডেল নিয়ে। এখানে এআই আছে, রেইনফোর্সমেন্ট মডেল আছে। তো এইখানে কি পাইথনের আমরা যে মেশিন লার্নিং কোর্সটা করব, ওইখানে যে পাইথনের একটা পোর্শন আপনারা দিবেন সেটা কি কভার করবে নাকি আরো অ্যাডভান্স লেভেলে যাইতে হবে? আমাদের যে ডেটা সায়েন্স এন্ড এআই যে কোর্সটা আছে, যেখানে আপনার স্ট্যাটিস্টিক্স বেসিক থেকে অ্যাডভান্স বা হচ্ছে হাইপোথিসিস টেস্টিং থেকে শুরু করে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বা আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এআই, ওই যে পুরো 4.5 মাসের যে একটা আমাদের কোর্স প্ল্যান আমাদের সামনে আসবে, মানে আগের কোর্সই জাস্ট আপডেট হচ্ছে আর কি। তো ওইটার মধ্যে আপনি এগুলো পাবেন। আপনার স্ট্যাটিস্টিক্সও শেখা হবে, আপনার মেশিন লার্নিং, ডিপ লার্নিং শেখা হবে, এবং ওইখানে হচ্ছে মোটামুটি যারা শেখাবে আর কি, তারা অলরেডি এগুলো নিয়ে হাই লেভেলে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে কি আমি যে বেসিক মানে মেশিন লার্নিং এর যে কোর্সটা আপনারা করতেছিলেন অক্টোবরের 27 তারিখে, ওইখানে না যে ডেটা সায়েন্স এন্ড এআই নিয়ে ওই কোর্সটাতে আমার গেলে সুবিধা হবে, হ্যাঁ তাই না? হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আমার স্ট্যাটিস্টিক্স জানা উচিত বা শেখা উচিত, আমি স্ট্যাটিস্টিক্সে দুর্বল, তাহলে আপনারা হচ্ছে যেটা করতে পারেন, ডেটা সায়েন্স উইথ এআই, যেটা 4.5 মাসের বুট ক্যাম্প, সেখানে জয়েন করবেন। তো ওইখানে শুরুতে প্রথম 10-12টা ক্লাস, মানে 1.5 মাস স্ট্যাটিস্টিক্সের উপরে লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে, তারপরে আর ল্যাঙ্গুয়েজ থাকবে, পাইথন থাকবে, তারপর আসবে মেশিন লার্নিং। সো ওইটা কিন্তু প্রায় 4.5 মাসের একটা টাইম ওইখানে কি মেশিন লার্নিং রেইনফোর্সমেন্ট মডেল পুরোপুরি কভার করে? কাভার করে। হ্যাঁ, কাভার করে। রেইনফোর্সমেন্ট মডেল তো কভার করা টাফ, বাট মেশিন লার্নিং এর বেসিক ডিপ লার্নিং ওগুলো সব কভার করবে, ওগুলা প্রত্যেকটা কভার করবে। আমি একটু দাঁড়ান, আমি একটু আপনাকে দেখাই এআই এন্ড মেশিন লার্নিং এর আমাদের কোর্সটা কোথায় আছে। ডেটা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। আচ্ছা, আমি আপনাকে একটু পরে দিচ্ছি, এখন আসলে এখানে পাচ্ছি না। আমি হচ্ছে আপনাকে লিঙ্কটা দেবো না, হ্যাঁ, কিন্তু ওইটা আসলে আপডেট লিঙ্ক না, আপডেটটা আসলে পরে দিতে হবে, আর একটু সময় লাগবে আর কি। এখন তো আসলে আমরা ডেটা ইঞ্জিনিয়ারিং নতুন কোর্সটা নিয়ে কাজ করছি, সো ডেটা ইঞ্জিনিয়ারিং এর ওইটা শুরু হইতে হইতে আমরা বাকিটা ওই কোর্সে আমরা হাত দিব আর কি। আচ্ছা আচ্ছা, এই কোর্সটা শুরু হবে কবে, ডেটা সায়েন্স এন্ড এআই? এআই ডেটা ইঞ্জিনিয়ারিং এর কোর্সটা অফার করার 1 সপ্তাহ পরে আমরা ওইটা অফার করে দিব, এবং এটা শুরু হবে 20 সেপ্টেম্বর থেকে। আমি আপনাদেরকে একটা লিস্ট দিছি মনে হয়, দেখছেন হয়তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। ওকে, সো আমরা একটু চলে আসি, হ্যাঁ, যেহেতু আমাদের সময় আমরা মানে কম, প্রায় 11:15 বেজে গেছে, আমি একটু ফাস্ট যাচ্ছি। তো এগুলো নিয়ে আমি এগুলোর যেই ফার্স্ট ক্লাসটা, মানে এগুলোর উপরে যে ফার্স্ট ক্লাসের যেই ডিটেলসটা, ওটা কিন্তু আমি অলরেডি দিয়ে রাখছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আপনারা যারা আছেন, আমি এটা জিজ্ঞেস করতে ভুলে গেছি, আপনারা টোটাল মানে এখানে 8 জন এনরোল করছেন আজকে সন্ধ্যা পর্যন্ত। এখানে কারা কারা আছেন যারা এনরোল হয়েছেন? ভাই আমি মেশিন লার্নিং এর ওই যে ওই মেশিন লার্নিং এর ব্যাচে হচ্ছে এনরোল করছিলাম অনেক আগে, কিন্তু 2506 ব্যাচ করিনি। হ্যাঁ হ্যাঁ, 05 না, প্রবাবলি, 0 সেমন্তি। সেমন্তি না, আপনি 05 না, আপনি ছিলেন মনে হয় 02 তে, 2502। হ্যাঁ হ্যাঁ, 2502, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো ওই জন্যই আমি ওখানে কন্টিনিউ করি না, যে আমি হচ্ছে দেখি মানে ওই ডেটা সায়েন্স নিয়ে ওইটাতেই মনে হয় আমি হ্যাঁ, কনভার্ট ওইটা করব। ওই আপনি যে 2502 ছিলেন ওইটারই হচ্ছে আপডেট ভার্সন, ওই যে আমাদের এখন এই এআই মডেলগুলো এগুলো আমরা অ্যাড করতেছি, তো সো আপডেটের হ্যাঁ কাজ হ্যাঁ চলতেছে, ওখানের মধ্যে ওইটা থাকবে, মানে ওই কোর্সটাই
মোটামুটি 70% মতন সেম জিনিস, 30% নতুন অ্যাড হচ্ছে, আমরা অ্যাড করতেছি। আচ্ছা great, আচ্ছা, ঠিক আমি আছে। একটু ওই যে অন্যদের জিজ্ঞেস করতেছি, হ্যাঁ, বাকিরা হাত নামাবেন কাইন্ডলি। মানে কারা কারা আমাদের এই পাইথন বেসিকের কোর্সে এনরোল করছেন গত 3-4 দিনে, এবং যারা এনরোল করছেন তারা সবাই কি আমাদের গুগল ক্লাসরুমে জয়েন হয়েছেন, ইমেল পাইছেন? হ্যাঁ, ডাটা ইঞ্জিনিয়ারিং এর কোর্সে এনরোল করা হয়েছিল। ওটা কি পাইথনের এটার সাথে না না না, ইনক্লুডেড? ওইটা আলাদা। ডাটা ইঞ্জিনিয়ারিং আমরা এখনো মানে ইয়া করি না, আমাদের ওয়েবসাইটে আমরা, সরি, আমাদের ফেসবুক পেজে আমরা এখন আর পাবলিশই করি নাই। আমি কিন্তু আপনাদেরকে আনপাবলিশ ভার্সন দিয়েছিলাম একটা পিডিএফ ফরম্যাট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওইটা দেখে ওইটার জন্য, কয়জন ভর্তি হয়েছে? আপনি কি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্য কি পাইথন কোর্সটা না 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 কি না না মানে আমার জন্য? না, ওইটা হচ্ছে আলাদা। মানে এখন ওখানে আপনাদের যে 2512, ওখানে আমি লিঙ্কটা দিয়েছি, যারা অনেকে ইন্টারেস্টেড পাইথন সম্পর্কে, তারা চাইলে ও আজকে আচ্ছা, সেশন নিতে পারে। হ্যাঁ, তো আমাদের ও এটা আলাদা পুরো ভাই, রাইট? এটা আলাদা, এটা পাইথনের এটা পুরো আলাদা আলাদা। ব্যাচ। ডেটা ইঞ্জিনিয়ারিং এ পাইথনের কিছু অংশ, মানে বেসিক কিছু জিনিস দরকার হয়, সেগুলো ডেটা ইঞ্জিনিয়ারিং এর হুম কোর্সের মধ্যে 4-5টা ক্লাসে থাকবে। বাট এইখানে যে হুম, আমরা কথা বলতেছি আজকে যেটা নিয়ে, এটা হচ্ছে ডেডিকেটেডলি শুধুমাত্র পাইথনের জন্য। আচ্ছা। ওকে, ভাইয়া আমি এনরোল হয়েছি কিন্তু কোনো মেইল পাইনি আপনি আপনি ক্লাসরুমের। যদি মেল না পান, একটু আমাদের পেজের ইনবক্স করেন। হ্যাঁ, শৈলী আছে, শৈলী আপনাকে রিপ্লাই দেবে। আর দরকার হলে আপনি একটু আপনার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, আপনি একটু স্প্যামে চেক করতে পারেন, অনেক সময় দেখা যায় স্প্যামে চলে যায়। হ্যাঁ, এটা ইনফো, আমি একটু আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি। এই ইমেল অ্যাড্রেস থেকে আপনারা মূলত ইমেলটা পাবেন, একটু চেক করবেন। হ্যাঁ, আপনি এই ইমেল অ্যাড্রেস দিয়ে একটু চেক করেন, আপনার ইনবক্সে অথবা স্প্যামে আপনি অবশ্যই পেয়ে যাবেন। সবাইকে পাঠানো হয়েছে। 8 জন এনরোল করছে, তো সো হয়তো আজকে হচ্ছে ওরিয়েন্টেশন, নেক্সট ক্লাসটাও ফ্রি থাকবে। সো আমাদের এনরোলমেন্টটা হোপফুলি এটা আপনার সেপ্টেম্বরের 2 তারিখে, মানে পরের শুক্রবার বা হচ্ছে পরের ক্লাসের আগ পর্যন্ত, 2 তারিখ বা 3 তারিখ পর্যন্ত থাকবে। এর মাঝখানে আপনারা যারা এনরোল করে ফেলবেন। তো আমরা যেখানে ছিলাম আমরা একটু শেষ করি। ভাইয়া আমিও পাই নাই, ইমেল পাই নাই, আপ- একটা আপ- রিমোট পাই। আপনি 2510 যেই ইমেল অ্যাড্রেসটা আপনি পেয়েছিলেন ওখানের মধ্যে, হ্যাঁ, মানে ওই একই ইমেল অ্যাড্রেসেই কিন্তু পাঠানো হয়েছে পাইথনেরটা। আপনি পাইথনেরটা এনরোল করছেন? আচ্ছা, জি করেছিলাম। মানে পাইথনের এই 2511 এর জন্য পেমেন্ট করেছেন না? জি 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 ইমেল আমি তো থার্ড ওয়ান, ইমেল তো 3 নাম্বার। ইমেল তো পাঠানোর কথা। এখন আপনার কথা হ্যাঁ, স্প্যাম ফোল্ডারে পাওয়া যাচ্ছে। এই যে স্প্যামে পাইছে, এই যে রাহালি কিন্তু স্প্যামে পাইছে, আপনি একটু দেখেন তো স্প্যামে থাকতে পারে। আচ্ছা স্পামে না, আচ্ছা হ্যাঁ সেটা হতে পারে, স্পামে হতে পারে। তো আচ্ছা ঠিক আছে, আমি দেখে গুগল না পেলে ক্লাসরুমের আপনাকে লিঙ্কটা রয়েছে, কপি গুগল ক্লাসরুমে জয়েন করে ফেলবেন। গুগল ক্লাসরুমে এখন আপাতত ওটা ব্ল্যাঙ্ক আছে, তো এখনো কিছু আমি ওখানে আপডেট করি নাই। সো আমি যদি আপনাদের একটু দেখাই এখানের মধ্যে, যে আপনার 2511 পাইথনের বেসিক, এখানে কিন্তু কিছু নাই, হ্যাঁ, ফাঁকা। সো এখানে আমরা এখানে মনে হয় আমি দেখতে পাচ্ছি কয়জন, 3 জন। দেখেন আপনারা কিন্তু 8 জন এনরোল করছেন, কিন্তু এই জায়গার মধ্যে জয়েন হয়েছেন 3 জন। আচ্ছা, তো আমাদের পরের যেটা আছে সেটারও কিন্তু আমাদের পরের যে 2512 এটা আমরা ক্রিয়েট করছি, তো ওইটার এনরোলমেন্টও চলতেছে। তো ওইটা আমরা হচ্ছে যারা পেমেন্ট করছে তাদেরকে আজকালকের মধ্যে দিয়ে দিব। সেখানে দেখেন আমাদের গুগল ক্লাসরুমে 2025-এর ব্যাচ, 2024-এর ব্যাচ, 2023-এর ব্যাচ, মানে এখানে মোটামুটি এখানে প্রায় সবগুলো এখানে মানে দেওয়া আছে। তো এইভাবে সিকোয়েন্সিয়ালি একটার পর একটা আমাদের ব্যাচ হতেই থাকে। আচ্ছা, চলে যাই আমরা হচ্ছে পরের অংশে, আইডিটার ফুল মিনিং হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটা কি? এটা হচ্ছে এরকম যে আপনি যখন কোনো একটা নাম্বার নিয়ে, ধরেন কোনো সংখ্যা, কোনো ডেটা নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনাকে এক্সেল ইউজ করতে হয়। কারণ কেউ যদি আপনাকে বলে যে এক্সেল ইউজ করা ছাড়া তুমি কম্পিউটারে হচ্ছে এই আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, গ্রাফ এগুলো আমাকে দেখাও, আপনি পারবেন না। আপনার তো একটা সফটওয়্যার লাগবে বা আপনার একটা প্ল্যাটফর্ম লাগবে, যেটার মধ্যে আপনি মূলত এই অ্যানালাইসিস, ক্যালকুলেশন, মেজারমেন্ট, ভিজুয়ালাইজেশন সবই করবেন। তেমনি পাইথনের জন্য আমরা এটাকে বলি হচ্ছে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেটার মধ্যে আপনি মূলত পাইথন কোডটা লিখবেন, রান করবেন, এক্সিকিউট করবেন এবং ওখান থেকে ইন্টারপ্রেট করবেন সব কিছু। তো এখন পপুলার আইডিগুলো কি কি, যেগুলো সারা ওয়ার্ল্ড ওয়াইড সবাই ইউজ করছে, সবচেয়ে পপুলার হচ্ছে স্পাইডার, তারপর পাইচার্ম। আমি বলতেছি না যে এটা সিরিয়ালি, বাস জাস্ট নামগুলো বলছি। জুপিটার নোটবুক,
গুগল কোল্যাব, ভিএস কোড, আইডিএলই, সাবলাইম টেক্সট, অ্যাটম, এগুলো। তো যদি আমি ওয়াইডলি ইউজ যেগুলো হয় সেগুলো আসলে শুরুর দিকে যে কয়েকটা নাম বলছি এগুলোই। বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন হচ্ছে স্পাইডার, জুপিটার নোটবুক, গুগল কোল্যাব, পাইচাম এগুলো ইউজ করে থাকে। তো আমরা স্পাইডারটাকে ইউজ করব। স্পাইডারটা আমি পার্সোনালি প্রিফার করি, কারণ নাম্বার ওয়ান হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি ফর বিগিনার, আপনারা যারা নতুন তাদের জন্য ইউজার ফ্রেন্ডলি। তো এইটা আস্তে আস্তে স্পাইডারে ইউজ টু হয়ে গেলে 1-2-3 মাস পরে আপনি অন্য প্ল্যাটফর্ম বা অন্য আইডিতে শিফট করতে পারবেন। এবং স্পাইডারটা ইউজ করার বা চুজ করার একটা কারণ হচ্ছে যে এটা ইন্টারঅ্যাক্টিভ ইন্টারফেস, মানে একটা আপনার কম্পিউটারের স্ক্রিনের মধ্যে আপনার কয়েকভাবে হচ্ছে আপনি আপনার পার্টগুলোকে ভাগ করতে পারবেন, যে একটাতে কোড লিখবেন, তারপর একটাতে হচ্ছে এখানে আউটপুট নেবেন, একটাতে আপনি এখানের মধ্যে গ্রাফ চার্ট তৈরি করবেন, সব কিছু এক জায়গায় দেখতে পারবেন। সো এটার ইন্টারঅ্যাক্টিভ ইন্টারফেস বা কনসোলের জন্য স্পাইডার খুব পপুলার। পারফরমেন্স স্পাইডার খুব ফাস্ট, বড় বড় ডেটাসেটগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে। ক্রস প্ল্যাটফর্ম স্পাইডার দিয়ে আমরা স্পাইডারের সাথে স্পাইডারের মধ্যে কোড লিখে আমরা আরেকটা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে আমরা মার্চ করতে পারি বা কানেক্ট করতে পারি। এবং স্পাইডার দিয়ে দেখা যায় যে স্পাইডারের এই ফাইলটা অন্য জায়গাতে আমরা রান করতে পারি। ডেটা সায়েন্স ফোকাস, স্পাইডারটা মূলত ডেটা সায়েন্স ফোকাস করেই আসলে তৈরি করা হয়েছে। লাইট ওয়েট ফিচার্স, এটার যে ফিচারগুলো থাকবে, যে সকল অপশনগুলো ফাংশন থাকবে, খুবই লাইট ওয়েট, মানে জাস্ট সেকেন্ডে মিলি সেকেন্ডের মধ্যে আপনার কাজ হয়ে যাচ্ছে। আর দেখা যায় যে আপনার খুব সহজেই মানে সফটওয়্যারটা রান করতেও খুব একটা কষ্ট হয় না। তো স্পাইডার কীভাবে ইনস্টল করবেন সেটা আমি আজকের ক্লাসের লাস্টের দিকে দেখাবো। জাস্ট এই ইয়াগুলো শেষ করি। এখন এগুলো নিয়ে তো অনেক কথা বললাম, আমরা অনেক কিছু নিয়ে কিন্তু শুরু থেকে কথা বলছি। আমরা ডেটা সায়েন্সের সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের যে সকল অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম, বাংলাদেশে ডেটা সায়েন্স রিলেটেড জবগুলো নিয়ে কথা বললাম, এগুলোর কিছু রোডম্যাপ নিয়ে কথা বললাম, পাইথন কেন দরকার, পাইথনের অ্যাপ্লিকেশন নিয়ে কথা বললাম, এবং আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। এখন আমার কথা হচ্ছে যে আপনারা আমাদের এখানে কোর্স যদি করতে চান, আপনাদের ইচ্ছা আছে, ধরে নিলাম আপনাদের ইচ্ছা আছে, তাহলে এখানে আসলে পাইথনের কোর্সটা আপনি এখানে শিখতে গেলে কিভাবে আমরা আগাচ্ছি এটা আমরা একটু এক্সপ্লেন করি। তো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের যে কোর্সের মডিউল, সেই কোর্সের মডিউলের দিকে আমরা একটু তাকাই। সো আমাদের কোর্সের মডিউল আপনারা যে ওয়েবসাইট দেখেছেন, আমি আপনাদের ওয়েবসাইটের এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, যারা দেখেন নেই তারা একটু এখান থেকে দেখে নিতে পারেন। এটা আমাদের কমিউনিটি গ্রুপেও দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমার ছবি দেওয়া আছে। তো এখন জুলাই 36 উপলক্ষে 36% ছাড় চলতেছে। তো এটার অ্যাকচুয়াল ফি হচ্ছে আপনার 2800 টাকা, এখন 1800 টাকা। এবং এটা আজকে 27 তারিখ থেকে শুরু হচ্ছে, আজকে ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে শুরু হচ্ছে, এবং এটা এনরোলমেন্ট চলবে আগামী সপ্তাহের 2 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো এরপরে এটা থাকবে না, তখন আবার 2800 টাকা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 84তম ব্যাচ। এখানে 12টা লাইভ ক্লাস থাকবে, 7-8টার মতো রেকর্ডেড থাকবে, কুইজ থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। এবং আমি বলতে গেলে নেক্সট উইকের পরেই, 3rd উইক থেকে, লাইক আমি যদি বলি আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনার সেপ্টেম্বরের 8-9 তারিখ থেকে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট কুইজ দেওয়া শুরু করব। এবং পুরো 1.5 মাসে আমরা 4টা কুইজ আমি আপনাদেরকে দিব, 4টা অ্যাসাইনমেন্ট দিব। এবং এই সাথে আমি আপনাদেরকে 3টা প্রবলেম সলভিং রিয়েল লাইফ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। সো এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্কে এখানে জয়েন করতে পারেন। এখানে আমাদের এনরোল করার জন্য ফর্মের লিঙ্ক দেওয়া আছে, প্রি ব্যাচ গ্রুপ দেওয়া আছে, আমাদের পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক, আর আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 600-র উপরে ভিডিও আছে, শুধু পাইথনের না, সব কিছু মিলে, এক্সেল, পাওয়ার বিআই থেকে শুরু করে ডেটা সায়েন্স যতগুলো টুলস আছে এগুলোর সব মিলে ছোট বড় মানে সব মিলে মোটামুটি প্রায় 600-র উপরে ভিডিও আছে। এটা আপনাদের সেই 2021 সাল থেকে শুরু হয়েছে, এখন 2025, 5 বছরে আমাদের প্রায় 600 ভিডিও। এবং এই ভিডিও কিন্তু র্যান্ডম ভিডিও না, এগুলো আপনার বিভিন্ন ধরনের কোর্সের আমাদের যে ক্লাসগুলো, অ্যাকচুয়াল যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের ভিডিও, 1.5 থেকে 2 ঘন্টা একটা ভিডিও। সো কেউ যদি 600 ভিডিও কেউ যদি টপিক অনুযায়ী দেখা শুরু করে, তার মিনিমাম 2 মাস লাগবে শুধু আমাদের ভিডিও শেষ করতেই। ফার্স্টে আমরা কি করব, আমি আপনাদেরকে কিভাবে শেখাবো সেটা একটু দেখাই। ফার্স্টে আমরা শিখব ইন্ট্রোডাকশন টু পাইথন, এবং এখানে আমি আপনাদেরকে বিভিন্ন বেসিক সিনট্যাক্স, স্ট্রাকচার, ফাংশনটা দিয়ে আপনাদেরকে শেখানো শুরু করব, যেখানে আপনার ডেটা টাইপস, ভেরিয়েবল, স্ট্রিং, নাম্বারস, তারপর টুপল, ইফ এলস, ফর লুপ এগুলো থাকবে। দেন সেখান থেকে আমরা চলে যাব নামপাই। তো এখানে আপনার 3টা ক্লাস চলে যাবে এটার পিছনে, হ্যাঁ। তো এখানে 3টা ক্লাস, এখানে কিন্তু এমন না যে মাঝখানে 2 নাম্বার ক্লাস মিসিং। কে যেন একদিন হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করছে গত সপ্তাহে, তাই আমি এখন বুঝতেছিলাম না প্রথমবার, পরে বুঝলাম যে ও আচ্ছা উনি এটার কথা বলছেন। এখানে কিন্তু 3টা ক্লাস, 3টা ক্লাস হওয়ার পরে দেন আমাদের আসবে নামপাই থাকবে একটা ক্লাস, তারপর আসবে পান্ডাস।
তো নামপাই দিয়ে ডেটা সর্টিং, অ্যারে, কনক্যাটেনেট, ফিল্টার, মার্জ, সামারি, এগুলো অনেক ধরনের ফাংশন আমি আপনাদেরকে দেখাবো, ডেটা দিয়ে দেখাবো। দেন আসবে পান্ডাস। পান্ডাসে আমরা সিরিজ, ডেটা ফ্রেম, তারপর ফাইল রিড করা, সামারি, ডিসক্রাইব, ফাইল হ্যান্ডেলিং, কলাম রো ফিল্টার করা, ডেটা এগুলোকে হ্যান্ডেল করা, ইম্পিউটেশন করা, এটা আমরা শিখবো প্রথম মানে ক্লাসে, মানে পার্ট 1-এ। পার্ট 2-তে পান্ডাসের আরও বাকি যেগুলো লাইব্রেরিগুলো আছে বা ফাংশনগুলো আছে সেগুলো আমি পান্ডাসে সব মিলে আপনাদেরকে মনে হয় 45 থেকে 50টার মতো আমি আপনাদেরকে ফাংশনই শেখাবো, এবং এক্সাম্পল দিয়ে, ডেটা সেট দিয়ে এক্সাম্পল দিয়ে শেখাবো। সো এই দুটা পার্ট হওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে ডেটা অ্যানালাইসিস। ডেটা অ্যানালাইসিসের শুরুতে আমাদের কিছু স্ট্যাটিস্টিক্সের বেসিক কিছু ক্লাস আছে যেগুলো হচ্ছে প্রি রেকর্ডেড, সেগুলো আমরা আপনাদেরকে দিব, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর তারপর হচ্ছে আমাদের ইডিএটা শুরু হবে। তার মাঝখানে এখানে আরেকটা যেটা আছে যে পান্ডাস, এবং এখানে লেখা অ্যাড হয় নাই, নিচের দিকে অ্যাড আছে, সেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, ওটাও এর মধ্যে থাকবে। সো ওইটা দিয়ে আমরা ইডিএর কাজটা শুরু করব। ইডিএটার ফুল মিনিং হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস। সেখান থেকে আমরা ইউনিভেরিয়েট বাইভেরিয়েট অ্যানালাইসিসটা কীরকমভাবে করতে হয়, ভিজুয়ালাইজেশন, সামারি, মিজার, কোরিলেশন, ডেটা প্রি প্রসেসিং, এই বিষয়গুলো থেকে, এই জিনিসগুলো শিখে আমরা ডেটা থেকে আলটিমেটলি সামারি ইনসাইটগুলো বের করা শিখবো। যখন আমাদের এই জিনিসগুলো হয়ে যাবে তখন আমরা চলে আসবো যে আমাদের এখানে ইডিএ দিয়ে ক্যাপস্টোন প্রজেক্ট। সো আমাদের এখানে ইডিএ দিয়ে প্রজেক্টটা যখন থাকবে, এটার সাথে আমাদের রিগ্রেশনটা থাকবে। তো রিগ্রেশনের জন্য যে আপনার যেই কি বলে যে প্রিভিয়াস যেই প্রি রেকর্ডেড ফাইলটা, ভিডিওটা, ওটা আমরা এই জায়গায় স্ট্যাটিস্টিক্সের মধ্যে দিয়ে দিব, কারণ রিগ্রেশনটা তো স্ট্যাটিস্টিক্স থেকেই আসছে। এখন ওইটা দিয়ে আমাদের প্রজেক্ট থাকবে 3টা, ঠিক আছে? তো একটা হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্ট প্রাইসিং মডেল আপনাদেরকে আমি দেখাবো, কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিসটা দেখাবো, আর হচ্ছে রিয়েল লাইফে একটু কোয়ালিটি কন্ট্রোল। এখন এখানে 3টা প্রজেক্ট আছে। আমি আপনাদেরকে যখন ক্লাস নেওয়া শুরু করব তখন আপনারা কে কোন সেক্টর থেকে আসছেন বা এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ফাইল দিব বা একটা ফর্ম দিব, আপনারা ওই ফর্মটা ফিল আপ করবেন। তখন এই 3টার মধ্যে হয়তো একটা আমি হয়তো আপনাদের বেশিরভাগ যেই সেক্টর থেকে আপনারা আসছেন সেটার উপর বেস করে আমি হয়তো চেঞ্জ করব। তো আমার কাছে এরকম প্রজেক্ট আছে কয়েকশোর মতন, হ্যাঁ, যেহেতু এতদিন ধরে আমি কাজ করতেছি। তো এমন না যে তিনটাই হইতে হবে। আমি সবার আগে যেটা চেক করবো, যেটা আমার মনে হয় অন্য কেউ করায় না, অন্য কোথাও আপনি হয়তো পাবেন না, সেটা হচ্ছে যে আমি আপনাদের সাথে আপনাদেরকে ফর্ম দিব, একটা কেওয়াইসি ফর্ম দিব, প্লাস আমি আপনাদের সাথে পার্সোনালি কথা বলবো যারা কিনা ক্লাস করবেন। তো ওখান থেকে আমি দেখবো যে আসলে আপনাদের জন্য সুইটেবল হয়, আপনার ক্যারিয়ারের জন্য সুইটেবল হয় এরকম কোন প্রজেক্টগুলো দেখানো যেতে পারে। তো ওইভাবে হচ্ছে আমি আমার প্রজেক্ট হয়তো এখান থেকে 3টার মধ্যে 2টা থাকবে, একটা হয়তো আমি আপডেট করতে পারি বা চেঞ্জ করতে পারি। এটা আমি করে থাকি, এটা আমার স্টুডেন্টের জন্য আমি এটা মানে ম্যানুয়ালি হচ্ছে এটা আলাদাভাবে করি, যদিও এটা এখানে ওয়েবসাইটে লেখা নেই, বাট আমি পার্সোনালি হচ্ছে এই কাজটা করে থাকি। তো এখানে 3টা প্রজেক্টের নাম দেওয়া আছে। অ্যান্ড দেন আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে দেখবেন যে এখানে ডেট দেওয়া আছে, কবে থেকে শুরু হবে, পেমেন্টের ব্যাপার দেওয়া আছে, হ্যাঁ, সব লিঙ্কগুলো আবার এখানে দেওয়া আছে। আর আমার কিছু ডেমো ক্লাস এখানে দেওয়া আছে, ডেটা অ্যানালাইসিসের প্রজেক্টের ক্লাস, বেসিক পাইথনের ক্লাস, স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস 3টা ক্লাস দেওয়া আছে, এবং আমাদের বাকি অন্যান্য কোর্সের ইনফরমেশন দেওয়া আছে। সো এইটা আপনারা আরেকবার একটু ভালো করে দেখবেন, তাহলে আপনাদের একটা আইডিয়া হবে। এরপরেও যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমি তো আসছি, আমাকে কোশ্চেন করতে পারেন। তো এখানে যেই স্লাইডে আপনারা দেখছেন সব কিছু এই জায়গার মধ্যে আমি লিখে রাখছি। তো আপনারা যারা ক্লাসগুলো করবেন, ক্লাসে কিন্তু অ্যাটেন্ডেন্স আমরা নেই, হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ডেন্স হচ্ছে অটোমেটিক্যালি আমরা নেই। সো ক্লাসে যদি ক্লাস মিস দেন, যদি আপনার ক্লাস মানে আপনি যদি পুরো কোর্সে যে 12টা ক্লাস 13টা ক্লাস হবে, জি বলেন, জি বিপ্লব বড়ুয়া, ক্লাসগুলো রেকর্ড থাকবে। ইভেন ইনফ্যাক্ট এই মুহূর্তে আপনাদের সাথে আমি যে সেশন নিচ্ছি সেই সেশনটাও কিন্তু রেকর্ড হচ্ছে, এবং এই রেকর্ডটাও আমরা আজকে দিয়ে দিব, আজকে রাতে না হলেও কালকে সকালে বা দুপুরের মধ্যে পেয়ে যাবেন। আমাদের সবগুলো লাইভ ক্লাস রেকর্ড হয়, আমরা ওই সবসময় এটা করে আসতেছি, শুধু আমার না, সবগুলো মেন্টরের যতগুলো আমাদের এখন এই মুহূর্তে 6টা ব্যাচ রানিং। হ্যাঁ, আপনাদের আজকে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের মানে 7 নাম্বার মানে রানিং ব্যাচের মধ্যে এখন বলবো যে 7টা ব্যাচ রানিং। তো আমাদের মেন্টররা দেখা যায় যে এই যে আজকে এখন আমরা ক্লাস নিচ্ছি না বুধবার, অন্য 2টা ব্যাচে 2জন মেন্টর এখন লাইভ ক্লাস নিচ্ছে অন্য 2 জায়গায়। সো কন্টিনিউয়াসলি আমাদের ক্লাস চলেই থাকি, আপনারাও আলহামদুলিল্লাহ আসেন, আমরা ক্লাস করাই, কোর্স করাই। তো ভালো করাচ্ছি, ভালোভাবে শেখাচ্ছি, একটা রেপুটেশন আছে, যার কারণে আমরা প্রতি মাসে ব্যাচ অফার করতে পারছি এবং আমরা স্টুডেন্ট পাচ্ছি। যদি খারাপ হইতো হয়তো এত দূর আগাতে পারতাম না। আপনারা একটা ভালো ফিডব্যাক দেন বলেই, আপনারা আপনাদের রেফারেন্সে আরেকজনকে বলেন বলেই সে আমাদের এখানে কোর্স করতে আসে।
আমাদের এখানে দেখা যায় কি ব্যাচের মধ্যে ধরেন 20 জন থাকে, তো আমরা 20 জনের বেশি 20-22 জনের বেশি নেই না। 20 জনের মধ্যে 3-4 জন আমরা পাই যে কিনা আমাদের প্রিভিয়াস কোনো একটা কোর্সের মধ্যে অন্য একজন কোর্স করছে, তার ফ্রেন্ড কলিগ বা সিনিয়র জুনিয়র সে আমাদের কাছে পাঠাইছে যে এখানে গিয়ে কোর্স করতে। সো এটা উই রিয়েলি ফিল অনার্ড অ্যান্ড প্রিভিলেজড টু গট টু নো দ্যাট যে আমরা রেফারেন্সে এরকম অনেক স্টুডেন্ট পাই। আমরা খুব বেশি মার্কেটিং করি না, আপনারা কিন্তু আমাদের মানে বিভিন্ন ভিডিও অ্যাড, হ্যাঁ, অমুক তমুক হ্যান তেন এরকম কিন্তু আমরা মানে কোনো ধরনের ফ্যান্সি টাইপের আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিই না। আমরা জাস্ট চুপে চাপে থাকি। আমরা কোয়ালিটিতে বিলিভ করি যে আমার 100-200 স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ করার কোনো প্রয়োজন নেই, মাছ বাজার বানানোর প্রয়োজন নেই। আমরা 20 জন এখান থেকে নিব, আমি যেন কোর্স শেষ করার পর 20 জন থেকে অন্তত 2-3 জনকে আমি যেন জব কনফার্ম করতে পারি। 100-200 জন 100-150 জন নিয়ে যদি আমি কোনো কাউকে জব দিতে না পারি, মানে জব প্রোভাইড করতে না পারি, অথবা যারা যে জবের জন্য যদি প্রিপেয়ার হতে না পারে, তাহলে তো লাভ নাই। আমি একদম 1-to-1 ভাবে আমাদের এই যে কোর্স যেই এনভায়রনমেন্টটা, ক্লাসের এনভায়রনমেন্ট, যেমন আমি এখন আজকে ধরেন আজকে ওরিয়েন্টেশন সেশন, আজকে আমি এমনি কথা বলতেছি, আজকে আপনাদের হয়তো আমি কথা বলতে দিচ্ছি না বা একটু পর জিজ্ঞেস করছি। তো বাকি সময় ক্লাসের মধ্যে কিন্তু আমরা আপনাকে জিজ্ঞেস করব। ধরেন আমি একটা জিনিস বুঝাইলাম, চট করে বললাম বিপ্লব বুড়ো বলেন তো আমি কি বলছি, আমাকে বুঝান। ফারজানা রিমি, এখন আমার এখানের মধ্যে যারা আমাদের এখানে যারা ক্লাস করছে, যেমন কায়সা চৌধুরীর কথা যদি বলি, কায়সা চৌধুরী আমাদের 2510 বুট ক্যাম্পের পার্ট 1 এক্সেল পার্টটা করতেছে। আপনি বলেন তো ভাইয়া, নাজিম ক্লাসের মধ্যে যখন করায় তখন এরকম মানে 1-to-1 ভাবে ইন্টারাকশন হয় না প্রতিটা ক্লাসে? জি হয়, এটা হয়। প্রবলেমটা সলভিং করা বা ক্লাসের মধ্যে জিজ্ঞেস এই করা। জিনিসটা আমরা সলভ হ্যাঁ, করি, তারপর মানে আমরা আপনারা কেউ হ্যাঁ এটা করে হ্যাঁ। তো এইটা সবসময় আমরা মেনটেন করার চেষ্টা করি যে আমাদের খুব বেশি স্টুডেন্ট দরকার নেই, কিন্তু যারা এখান থেকে শিখে যাবে এরা জন্য আজীবন বলতে পারে যে না আমি অমুক সময়ে আমি গ্রেট বাংলা একাডেমি থেকে একটা কোর্স করছিলাম, এটা আমার অনেক হেল্প করছিল। জি জাহাঙ্গীর আলম, আচ্ছা আপনি মনে হয় আগে হাত তুলে রাখছিলেন। ওকে, সো আমরা একটু ফাস্ট যাই। আমি যেটা বলছিলাম এই যে এই শীটটার ব্যাপারে, সেটা হচ্ছে যে যদি আপনি আমাদের এখানে যদি আপনার অ্যাটেন্ডেন্স 60%-এর চেয়ে যদি কম হয়, হ্যাঁ, অ্যাটেন্ডেন্স 60% কম হয় এবং আপনার এখানে টোটাল যতগুলো কুইজ অ্যাসাইনমেন্ট থাকবে, প্রজেক্ট সাবমিশন থাকবে, ওগুলোর মার্ক যদি 60%-এর কম হয়, তাহলে আপনি কিন্তু কোনো সার্টিফিকেট পাবেন না, নো সার্টিফিকেট। তখন আমাদের কাছে এসে আপনি যত কিছু বলেন না কেন, আমরা কিন্তু শুনবো না। আমরা একটা টাইমলাইন দিয়ে দিব, টাইমলাইনের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এবং আমি অ্যাজ এ একাডেমিক পার্সন হিসেবে আমি সবসময় আমার কোর্সের মডিউল বা কোর্সের, শুধু আমার না, আমাদের সবগুলোই যতগুলো কোর্স আছে আমরা একাডেমিক্যালি হচ্ছে আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। অবভিয়াসলি এটা প্রজেক্ট বেস থাকবে, প্রজেক্ট অনুযায়ী থাকবে, কিন্তু আপনাদেরকে আমরা প্রেশার দিব। আপনাদেরকে আমরা কয়েকদিন পর পরই, এক সপ্তাহ পর পরই কুইজ দিব, অ্যাসাইনমেন্ট দিব, তারপর 2 দিন পর পর ফোন দিব, গুতাবো, হ্যাঁ, যে করেন না কেন এই সেই। তো এটা থাকবেই। সো আমরা চাই যে আপনি এখান থেকে যেন নিজে নিজে কষ্ট করে ধাক্কা ধাক্কায় যেন শিখেন এবং শিখে যেন বের হয়ে বলতে পারেন যে না আমি এখান থেকে ভালো কিছু শিখে আসছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স এবং মার্কস। এরকম মার্কসগুলো এখানের মধ্যে এন্ট্রি থাকবে, এরকম অনেকেই জায়গায় মিসিং থাকে, তারা দেখা যাবে যে সামারি করার পর দেখবো যে পার্সেন্টেজ আসলে কত আসে। তো আমাদের এরকম মান্থলি আমরা ক্লাস পারফরমেন্স আমরা তৈরি করি। সো আপনাদের ক্ষেত্রে আমরা তৈরি করব 12টা ক্লাস, তো 6টা বা 8টা ক্লাসের পরে আমরা পারফরমেন্স দেখবো যে টপ কারা কারা, টপ মার্কস কারা পাইছে, এবং ওই হিসাবে আমরা যখন কোর্স শেষ হবে টপ 3 জন আপনাদেরকে আমরা আমাদের যেই ধরেন আপনার আমাদের যে টপ স্টুডেন্টের যে টিম আছে বা হচ্ছে আমাদের যে গ্রুপ আছে সেখানে আমরা অ্যাড করব। তো ওইটাতে কি হবে যে তখন আপনি ওখানে থেকে বিভিন্ন প্রজেক্ট রিসার্চের কাজগুলোতে আরও আমাদের সাথে জড়িত হতে পারেন। প্রজেক্ট রিলেটেড কাজ যদি করতে চান, নাজিম আছে, প্রতীক আছে, তারপর রাফিদ ভাই আছে, সো সেখানে আমরা আপনাদের সেখানের মধ্যে অ্যালাইন করে দেবো। বা যদি কেউ রিসার্চে কাজ করতে চান, পেপার পাবলিশন করতে চান, সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার এখানে দেখা যায় যে এই গ্রেট বাংকার একাডেমিতে গত 2-3 বছরের দেখা গেছে যে মানে মোটামুটি 7-8 জন আমার সাথে কাজ করছে, পেপার পাবলিশ করছে। সো আপনি যদি ভালো করেন, হ্যাঁ, আমি এমনি এমনি নেই না, হ্যাঁ, কারণ আমার মেন যিনি সুপারভাইজার উনি কিন্তু ইউএসের, মানে এবং আমি 2 জন সুপারভাইজারের সাথে সিমুলটেনিয়াসলি কাজ করি। হচ্ছে একজন হচ্ছে আমার জার্মান প্রফেসর আর হচ্ছে বাঙালি প্রফেসর। সো আমার সাথে কাজ করতে গেলে একটু সিরিয়াসলি বা একটু ওইভাবে আর কি হেলাফেলা
না দিয়ে যেন কাজ করা হয়, মানে ওইভাবে হচ্ছে আমি মানে চুজ করি। আচ্ছা, ওটা আমার কথা বললাম। এখন হচ্ছে যে আমরা একটু দ্রুত শেষ করি। তো কোর্সের ডিউরেশন 1.5 মাস, সপ্তাহে 2টা করে ক্লাস হবে। বলা হয় 12টা ক্লাস, কিন্তু দেখা যায় যে অনেক সময় 14টা ক্লাস পর্যন্ত চলে যায়। আমি অনেক সময় দেখা যায় যে মানে বিভিন্ন সময় দেখা যায় যে প্রয়োজন অনুযায়ী সামারি অথবা কোনো রিভিউ ক্লাসও নিয়ে থাকে। ক্লাসের ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টার মতো হবে। ক্লাস সপ্তাহে 2 দিন থাকবে, রবিবার এবং বুধবার। আজকে বুধবার, নেক্সট ক্লাস রবিবার দিন হবে। ক্লাস টাইম 9:30 থেকে শুরু করে 11:30 পর্যন্ত। ক্লাসগুলো রেকর্ড থাকবে, ইউটিউব ভিডিও হিসেবে দেওয়া হবে। যেগুলো ফ্রি ক্লাস সেগুলো পাবলিক ভিডিও থাকবে, যেগুলো পেইড ক্লাস, পেইড ভিডিও, সেগুলো প্রাইভেট করা থাকবে। এবং ওইটা আপনি ছাড়া আপনারা আমাদের এখানে যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবেন বা এনরোল করবেন, ওই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করেই শুধুমাত্র ভিডিও দেখতে পাবেন, এছাড়া দেখতে পাবেন না। আচ্ছা, কেন এই কোর্সটা আপনার জন্য ভালো হবে? সার্টিফিকেট আমরা প্রোভাইড করব, এবং যেহেতু আমাদের এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড কোম্পানি, সো এবং মোটামুটি বেশ ভালো পরিচিত, বিভিন্ন কোম্পানির সাথে আমাদের কোলাবোরেশন আছে। সো এই সার্টিফিকেটটা আপনাকে হেল্প করবে। প্লাস সার্টিফিকেটে আপনার নামের সাথে আপনি কি কোর্স করেছেন এবং এখানে আপনি কত % মার্কস পেয়েছেন ওগুলো আমি সার্টিফিকেটে দিব। সো ওই সার্টিফিকেট আপনি লিঙ্কডইনে বলেন, আপনার সিভিতে, রেজুমিতে অ্যাড করতে পারবেন। কস্ট ইফেক্টিভ এইটা হচ্ছে আমরা যে কোর্সগুলো আমরা অফার করি বা আমাদের যে কোর্সের কারিকুলাম বেশ ডিটেলড, আমরা অনেক ইনডেপথে শেখাই। এটার ভালো দিক আছে, খারাপ দিকও আছে। খারাপ দিকটা আগে বলি। আপনাদের মধ্যে অনেকেই চিন্তা করেন যে আমার তো এত কিছু শেখার দরকার নেই, এত ডিটেলস আমি কেন শিখবো ভাইয়া, আপনি হচ্ছে একটু শর্টকাটে শেখান, এত কিছু মনে রাখতে পারবো না, এত কিছু প্র্যাকটিস করতে পারবো না, সময় পাই না, জব করি, পড়াশোনা করি, তো যা শেখাবেন একটু দ্রুত শেখান, তাড়াতাড়ি শেখান, আমাকে জব পাইতে হবে। সো ওইরকম যদি মাইন্ডসেট থাকে যে আপনি কোনো রকম সারফেস লেভেলে জাস্ট ভাষা নলেজ নিয়ে আপনি এখান থেকে যাবেন, তাহলে আমি বলবো যে আমাদের এখানে কোর্স করার দরকার নেই। যেখানে ভাষা জাস্ট নাম কাওয়াস্তে শেখায়, ওখানে শিখতে পারেন, অনেক কম টাকা আপনি শিখতে পারবেন। তো আমরা যা শেখাই সেই হিসাবে আমাদের কোর্স ফি, যদি বুট ক্যাম্পের কথা বলি, বুট ক্যাম্পের কোর্স ফি 15 থেকে 16,000 বা 20,000 টাকা হওয়া উচিত। আপনারা যদি আমাদের পেজে যান 2022-2023-এর দিকে, যদি আপনি পোস্ট যদি স্ক্রল করতে করতে নিচের দিকে যান, আপনি দেখবেন যে ওখানে তখনকার সময়ে আমাদের 7.5 মাস থেকে 8 মাসের বুট ক্যাম্প ছিল 16,000 টাকা, 14,000 টাকা ছিল। এখন এটা আমরা অনেকটা মডিফাই করে আপডেট করে নিয়ে আসছি, কিছু জিনিস আমরা প্রি রেকর্ডেড নিয়ে আসছি। আগে সব কিছু লাইভ ছিল, মানে একটা বেসিক, মানে আপনার ধরেন জাস্ট বেসিক অপারেশন, ওটার জন্য আমরা লাইভ ক্লাস নিছি। তো আমরা এখন অনেকটুকু হচ্ছে কিছু জিনিস আমরা যেগুলো ইউটিউবে অ্যাভেলেবেল, আপনি অন্য ল্যাঙ্গুয়েজের, ইংলিশের বা হিন্দিতে আপনি অনেক কিছু পাবেন, ওগুলো হচ্ছে আমরা প্রি রেকর্ডেড বাংলায় দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো আপনি নিজে থেকে শিখতে পারবেন। আচ্ছা, এখানে কোয়ালিটি লার্নিং, যেহেতু এখানে মেন্টর সবাই হাইলি কোয়ালিফাইড, এবং আমাদের এখানে 12 জন মেন্টরের মধ্যে মিনিমাম এক্সপিরিয়েন্স লেভেল 5 বছর, ম্যাক্সিমাম 12 বছর, 14 বছর। সো তাদের যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, তারা যদি ধরেন ক্লাসে কিছু শিখাইলো না, কিচ্ছু বললো না, শুধু 1 ঘন্টা তারা ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করলো, ওইটা যে আপনার শেখাটা হবে, যে লার্নিং হবে, এটা প্রাইসলেস। আপনি যে লাখ টাকা দিয়েও শিখতে পারবেন না। তারা ধরেন ক্লাসের মধ্যে তারা আপনাকে আধা ঘন্টা জাস্ট দেখাইলো, স্লাইড দেখাইলো, পড়াইলো, আর বাকি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সে গল্প করলো, ধরুন গল্পের ছলে সে তার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড প্রবলেমগুলো বললো। আপনি যদি ওইটাও মন দিয়ে শুনেন, এই জিনিসটা আপনি অন্য কোথাও পাবেন না, এইটা আমরা গ্যারান্টি দিই। সো এখানে 12 জন মেন্টর সবাই হাইলি কোয়ালিফাইড, একজন এক জায়গায় জব করতেছে, ওয়ালটনে আছে বা রকমারিতে আছে, তারপরে নেক্সট ভেঞ্চারে আছে, তারপর মাল্টিনেশনাল কোম্পানিতে আছে অ্যাজ এ বিজনেস অ্যানালিস্ট, ডেটা অ্যানালিস্ট, হ্যাঁ, তারপর আমার মতো আরেকজন ফ্যাকাল্টি আছেন। সো ইন্ডাস্ট্রি এক্সপার্টিস অনেকেরই আছে, হ্যাঁ, 10 মিনিট স্কুলে আছে, এক্স 10 মিনিট স্কুল, উপায়তে আছে, ইউকে বেসড কোম্পানিতে আছে। তো ভালো পজিশনে আছে আমাদের মেন্টররাই। আচ্ছা, সো এখন আমি যদি যাই, তারপর হচ্ছে যে বিভিন্ন রিয়েল ডেটাসের প্রজেক্ট থাকবে, থিসিস রিলেটেড প্রবলেম যদি থাকে, তাহলে এই ধরনের একাডেমিক সাপোর্ট আমি দিতে পারবো আশা করি। আমরা অন্যদের থেকে কেন ডিফারেন্ট? কারণ আমাদের মেন্টর পুল খুবই স্ট্রং, আমাদের মেন্টর খুবই হাইলি এক্সপার্ট। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেই বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের লিমিটেড স্টুডেন্ট। সো অনেক সময় দেখা যায় যে অন্যান্য জায়গায় আপনি যখন কোর্স করতে যাবেন, ওখানে দেখবেন যে 100-120 জন নিয়ে হচ্ছে একটা ব্যাচের মধ্যে থাকে। তো ওইখানে যখন ক্লাস হয়, আপনি ক্লাসে পার্সোনালি কিছু জিজ্ঞেস করতে পারেন না, মানে ক্লাস করার স্কোপ পান না। জিজ্ঞেস করলেও দেখা যায় মেন্টর প্রপারলি আনসার দেয় না, সে জাস্ট মানে তার দায়িত্ব অনুযায়ী হচ্ছে ক্লাস নিয়ে চলে যায়। তো দেখা যায় আপনাকে এর পিছনে ঘুরঘুর করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে মেন্টর অ্যাসিস্ট থাকে, তাকে
খুঁজে খুঁজে বের করে তার কাছ থেকে বের করে নিতে হয়। অনেক জায়গাতে আপনাকে বলবে যে আমাদের এখানে 24/7 সাপোর্ট বা হচ্ছে 3 বেলা ক্লাস কি বলে রিভিউ ক্লাস, হ্যাঁ সাপোর্ট ক্লাস। আর আমার কথা হচ্ছে যে যেই স্টুডেন্টের 3 বেলা সাপোর্ট ক্লাস লাগে তার তো এই কোর্স করার দরকারই নেই, মানে তার তো এই কোর্স করার যোগ্যতাই নেই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কিন্তু আমার কাছে এটা মনে হয় যে ক্লাসের মধ্যে মেইন মেন্টর যদি এমন বাজে পড়ায় যার কারণে আমার পরবর্তীতে 3 বেলা সাপোর্ট ক্লাস নিতে হয়, তাহলে ওই কোর্স আমার করা দরকার কি? আমার কোর্সটা হওয়া উচিত যে মেন্টর 2 ঘন্টা পড়াবে, সলিডভাবে পড়াবে, আমি 2 ঘন্টায় যা শিখবো আজীবন মনে থাকবে এবং সব জায়গায় ইউজ করতে পারবো, মানে ইমপ্লিমেন্ট করতে পারবো। আমার যদি ভালো করে আমি শিখতেই পারি মেন্টরের কাছ থেকে, আমার এক্সট্রা আলাদা করে সাপোর্ট ক্লাসে তো প্রয়োজন নেই। আর যেগুলো আছে সেইগুলো হ্যাঁ, জি বলেন, কে কাশি দিলেন কে? না ওই যে ভাই আমি মাইক্রোফোনটা প্রবলেম হচ্ছিল। আচ্ছা আপনি কন্টিনিউ করেন, পরে বলতেছি যে রানিং হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। মানে ভালো লাগলো যে আপনার মাইক্রোফোন ঠিক হয়েছে আলটিমেটলি। আচ্ছা, তো অ্যাপোটা কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড? আমরা একমাত্র ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোর্স মডিউল মেনটেন করি। মানে আমাদের কোর্স মডিউলটা, এই যে আমি আপনাকে মানে রিসেন্ট যেটা ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সটা আছে না, এটা তো হচ্ছে এখনো ওয়েবসাইটে যায় নাই, আপনাদের কিন্তু আমরা এই ফাইলটা শেয়ার করছি, হ্যাঁ ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের। সো এখানে আপনারা যদি নিচের দিকে তাকান, এটা আমরা ডিসক্লেমার দিয়ে রাখছি যে আমাদের ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সটা আমরা ডিজাইন করছি বিভিন্ন সোর্স থেকে, এমআইটি, কার্নেগি মেলন, স্ট্যানফোর্ড, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইম্পেরিয়াল কলেজ, তারপর নানগ্যাং টেকনোলজি থেকে বা কোর্সেরা, ইউডেমি, এইসব জায়গা থেকে আমাদের কোর্স মডিউলটা আমরা এইসব জায়গা থেকে ইন্সপিরেশন নিছি, টপিকগুলো নিয়ে ওখান থেকে আমরা সাজাইছি। সো আমাদের কোর্সের মডিউল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এইটা আমরা দাবি করি। এটা মনে করেন আমি হচ্ছে মানে আমার সামর্থ্য থাকলে আমি হচ্ছে আমাদের যদি কোনো এরকম মানে অফিস স্পেসের সামনে বা বড় বড় প্ল্যাকার্ড নিয়ে আমি নিজে দাঁড়ায় থাকবো যে আমাদের কোর্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এটা অন্য কেউ ওইরকমভাবে জোর করে দাবি করতে পারে না, সবাই হচ্ছে লোকালি নিজেরা বানায়। সাপোর্ট পাবেন। তো জব ফ্রিল্যান্সিংয়ের গাইডলাইন সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দিব। হ্যাঁ, এমন না যে আমি নিজে ফ্রিল্যান্সিং করি, এটা আমি সবসময় আগে বলে দিই যে দেখেন আপনি যদি আমার কাছ থেকে এক্সপেক্ট করেন যে আমি আপনাকে ফ্রিল্যান্সিং সব কিছু শেখাই দেবো, সেটা কিন্তু ঠিক হবে না। কারণ আমি হচ্ছে একজন ফ্যাকাল্টি, আমি আপনাকে একাডেমিক্যালি যতটুকু সাপোর্ট করা করব, বাট আমি যেহেতু ফ্রিল্যান্সার না, আমি আপনাকে অত ডিটেলসে বলতে পারবো না। বাট হ্যাঁ, ফ্রিল্যান্সারদের জন্য বা এই রিলেটেড গাইডলাইনটা কেমন হওয়া উচিত আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারবো। সো এই ক্ষেত্রে আমার একটা লিমিটেশন আছে, উইকনেস আছে। যারা এখানে ভালো স্টুডেন্ট, টপ স্টুডেন্ট থাকবে, স্পেশালি হচ্ছে বুট ক্যাম্পের ক্ষেত্রে, তো তারা হচ্ছে আমরা তাদের সিভিগুলো বিভিন্ন জায়গায় যখন আমাদের ইন্টারনালি কোনো রিক্রুটমেন্টের প্রয়োজন হয় বা যদি রিক্রুটমেন্ট হয়, দেখা যায় আমাদের অনেক সিনিয়র বড় ভাই বিভিন্ন জায়গায় জব করতেছে বা আমাদের এখানকার মেন্টররা বিভিন্ন জায়গায় তাদের কোম্পানিতে যখন তাদের প্রয়োজন হয়, তখন আমরা আমাদের টপ স্টুডেন্টের সিভিগুলো ফরওয়ার্ড করি। এমন না যে আপনি কোর্স করার পরের মাসে আমি সিভি ফরওয়ার্ড করবো, তা কিন্তু না, বাট একটা সময় গিয়ে আমরা ঠিকই করি। কারণ কোম্পানি যতক্ষণ পর্যন্ত কোর্স অফার না করছে, জবের অফার না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কাউকে আরও সিভি সরাসরি ফরওয়ার্ড করতে পারবো না। মানে ব্যাপারটা এরকম না যে আপনার কোর্স শেষ হয়েছে, আপনি টপ স্টুডেন্ট, টপ 3 জনের মধ্যে আছেন, আপনার সিভিটা নিয়ে আমি একটা কোম্পানি গিয়ে আপনাকে নিয়ে বললাম যে এই যে আপনার টেবিল, আপনার চেয়ার, আপনি এখান থেকে আজকে থেকে জব করবেন। বিষয়টা কিন্তু এরকম না। কোম্পানি যখন রিকোয়ারমেন্ট থাকবে না, তখন কিন্তু আমি জোর করে বলতে পারবো না। বাট যখন রিকোয়ারমেন্ট আসে, তখন কোম্পানিগুলো আমাদের কাছে ইন্টারনালি রিচ করে এবং আমরা আমাদের টপ স্টুডেন্টের সিভিগুলো, যেটা আপনাদের কাছ থেকে আমরা ওটা একটু মডিফাই করে এডিট করে নিব, সেইটা আমরা আস্তে আস্তে তাদের কাছে মানে ফরওয়ার্ড করার চেষ্টা করি। তো আমরা চেষ্টা করি যে আমাদের যদি 20 জন স্টুডেন্ট হয়, যেন কোর্স শেষ করার পরে আলটিমেটলি 2-3 মাসের মধ্যে তার জন্য এখান থেকে 2-3 জনের জন্য জব আমরা কনফার্ম করতে পারি। ওই হিসাবে পার্সেন্টেজে আমাদের সাকসেস রেটটা আলহামদুলিল্লাহ ভালো। ভিডিও অ্যাক্সেস লাইফ টাইম থাকবে, এটা সবাই বলে, তাই আমিও বলতেছি। কিন্তু এখানে একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে আমি জানি না এটা কেউ আপনাদেরকে বলছে কিনা, সেটা হচ্ছে দেখেন যে আপনি হয়তো অন্যান্য জায়গায় কোর্স করছেন, আরও আগে হয়তো কোর্স করছেন 2021, 20, 22 বা 23 কোর্স করছেন। আপনি কি এখন ওই ভিডিওগুলো ওপেন করেন বা ওই স্কিলগুলো বা ওই প্র্যাকটিসগুলো করেন? মনে হয় করেন না। কেন করেন না জানেন? কারণ ওইটার আপডেট ভার্সন চলে আসছে, হয়তো আপডেট অন্য কোনো একটা স্কিল চলে আসছে, হয়তো অন্য কোনো একটা সফটওয়্যার চলে আসছে, হয়তো অন্য কোনো একটা টুলস চলে আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি বা অন্য এডটেক প্ল্যাটফর্ম যতই আমরা বলি না কেন যে লাইফ টাইম অ্যাক্সেস, আপনি নিজে 2 বছর পরে ভিডিও দেখবেন না, আপনি বলবেন যে ধুর এগুলো কি দেখতেছি, 2 বছর আগের জিনিস, এখন তো কত জিনিস চলে আসছে, নতুন জিনিস চলে আসছে। সো বিষয়টা হচ্ছে এই যে এটা জাস্ট কথার কথা বলা হয় যে লাইফ টাইম অ্যাক্সেস, কিন্তু আপনি নিজেই দেখবেন না।
তারপরে যেন কি ছিল, আমি আপনাদেরকে একদম সরাসরি জিনিসগুলো ওপেনলি বলতেছি যে আসলে ঘটনাগুলো কি ঘটে। আপনি নিজে নিজে একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, মানে মিলানোর চেষ্টা করবেন আমার কথার সাথে। তো আদার ফ্যাসিলিটিস এগুলো সাধারণত যারা বুট ক্যাম্প করে, আপনারা তো করলে যে পাবেন না তা না, বা আপনাদের সাথে যেটা হবে না তা না, বাট যারা বুট ক্যাম্প করে তাদের জন্য আমরা একটু এক্সট্রা সাপোর্ট দিই আর কি। কারণ বুট ক্যাম্পে আপনারা একটু বেশি টাকা দিয়ে আমাদের এখানে কোর্স করেন, তো তাই 1800 টাকা দিয়ে কোর্স করলে আমরা আপনাদেরকে আলাদাভাবে সাপোর্ট দেওয়ার জন্য ওই মন থেকে কেন যেন হচ্ছে ওই মানে মোটিভেশনটা পাই না। কিন্তু যখন আপনি আমাদের এখানে বুট ক্যাম্প করবেন 7,000 টাকা 8,000 টাকা দিয়ে, তখন আমাদের একটা টার্গেট থাকে যে না, একে আমরা ভালো জায়গায় পৌঁছাবো। অনেস্টলি বলতেছি এটা, মানে অ্যাজ এ কো ফাউন্ডার আমি কেন, অন্য যে কোনো এডটেক প্ল্যাটফর্মের যে কেউ এটা মনে করবে। সো আপনারা যারা আশা করেন বিভিন্ন জায়গা থেকে যারা কোর্স করেন বা হয়তো করতেছেন, আপনারা যদি মনে করেন যে মানে 1500 2000 টাকা 2500 টাকায় আপনারা সব কিছু পেয়ে যাবেন বা সব আপনাকে ফুল সাপোর্ট দিবে, আসলে কিন্তু বাস্তবে হয় না, আসলে হয় না। আচ্ছা, এগুলো অনেক কিছু বলছি কথাবার্তা, এখন আমরা একটু সামারিতে চলে যাই। সেটা হচ্ছে ক্লাস শুরু হবে অফিসিয়ালি আজকে থেকে শুরু হচ্ছে, কিন্তু আজকে ডিসকাশন পার্ট। সো আজকেরটা হচ্ছে ক্লাস নাম্বার 0। ক্লাস নাম্বার 1 শুরু হবে রবিবার থেকে 9:30 থেকে শুরু হবে 11টা 11:30 পর্যন্ত। নাম্বার অফ লাইভ ক্লাস থাকবে 12 থেকে 14টা, আর 5টা স্ট্যাটিস্টিক্স রিগ্রেশন রিলেটেড আমি আমারই ক্লাস প্রি রেকর্ডেড দিয়ে দিব। টোটাল নাম্বার অফ আওয়ার্স 35 ঘন্টার উপরে। কোর্স ফি এখন অফারের জন্য 1800 টাকা, বাট আমরা আপনারা মানে এই অফারটার সুবিধাটা যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করবেন। 1 তারিখ বা 2 তারিখের মধ্যে এনরোল করে ফেলবেন, কারণ পরবর্তীতে এনরোল করতে আসলে আমরা আসলে ওটা করতে পারি না, মানে ওই অফারটা রাখতে পারি না। এবং যেহেতু আমাদের স্টুডেন্ট সংখ্যা খুবই লিমিটেড, আমরা 20-22 জনের বেশি নেই না। আপনারা তো দেখছেন আজকে সন্ধ্যাবেলা আমি আপনাদের গ্রুপে 2511-এ আমি 8 জনের নাম দিয়েছি, যে 8 জন এনরোল করছেন। তো বাকি থাকলো কয়টা? বাকি থাকলো 12টা সিট। যদি 20 জন ধরি, তাহলে এই 12টা সিট কিন্তু আমার মনে হয় যে আমাদের মানে আমরা যেটা দেখি আর কি ইউজুয়ালি, যে ক্লাস ওপেন করার পরে বা কোর্স স্টার্ট করার পরে নেক্সট 3-4 দিনের মধ্যে 12টা সিট ফিল আপ হয়ে যায়। আমরা অনেক সময় এরকমও হয় যে 12-13টা সরি 20-22টা হওয়ার পরে এরপরে যারা আসে আমাদেরকে নেই না, বলে যে আপনি পরের ব্যাচে আসেন। এরকমও ঘটনা ঘটছে। তো শুরু হচ্ছে আজকে থেকে, শেষ হবে অ্যাপ্রক্সিমেটলি সব যদি ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আমরা মিড অক্টোবরে শেষ করব। এবার আপনাদের সেই আকাঙ্ক্ষিত কিউএনএ সেশন। আমার পার্ট শেষ, আমি আমার কথা বলে ফেলছি, এখন আপনাদের কথা আপনারা বলবেন। আজকের সেশনটা কেমন হইলো, কি শিখলেন, কি বুঝলেন, কি জানলেন, কনফিউশন থাকলে সেটা ক্লিয়ার হয়েছে কিনা, না থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন, খারাপ ভালো যা আছে আপনি বলতে পারেন। শুরু করেন, কে শুরু করবেন বলেন। হ্যালো হ্যালো জি বিপ্লব, আপনাকে দিয়ে শুরু করি, জি বলেন। স্যার, আমি বলতেছি যেটা হলো যে কথাগুলো আসলে খুব ইয়ে না। আমি ডেটা অ্যানালিসিসের উপর ক্যারিয়ার চাচ্ছি। হ্যাঁ, আমি স্টাডি করেছি পাওয়ার বিআই এসকিউএল সব ব্যাপারগুলোতে। তবে আপনার পাইথনের একটা এসেনশিয়াল পার্ট, হ্যাঁ, বিগ ডাটার ক্ষেত্রে এটা আমি বুঝলাম। কিন্তু আসলে আমি কি শুরুতেই কি পাইথনটা দিয়ে শুরু করা ঠিক হবে, নাকি ওগুলো করে এসে এগুলো করব? আপনি এটা থেকে শুরু করতে পারেন। মানে বিষয়টা এই জিনিসটা হয় কি যে আপনার এক্সেল বা হচ্ছে স্ট্যাটা বা হচ্ছে পাওয়ার বে ওখানে যা শেখাবে যেভাবে করবে, ওটা আপনার হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বা হচ্ছে ফাংশন লিখে বা ক্লিক করে জি। করতে হবে। সেম জিনিসটা কিন্তু আপনি এখান থেকে শিখতেছেন। সো দুইটা কাজ একই, কিন্তু শেখার ওয়েটা প্ল্যাটফর্মটা ডিফারেন্ট। সো ওটার ক্ষেত্রে আপনার খুব একটা হ্যাম্পার হবে না বোঝার ক্ষেত্রে। বরঞ্চ আপনি আমি বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আপনি পাইথনে কোড করে বুঝতে পারবেন যে ও আচ্ছা এক্সেলে তাহলে পিছনে এক্সেলের সফটওয়্যার ব্যাকএন্ডে এই কাজ হচ্ছে, আপনি তখন অবাক হবেন। জি, আচ্ছা, এটাই। আর আমরা যেহেতু আমরা তো আসলে সিএসসি ব্যাকগ্রাউন্ড না, জেনারেল ব্যাকগ্রাউন্ড মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি। আমি সাপ্লাই চেনে আছি। তো এখন কথা হলো, আমরা কি এটা নিতে পারবো এই পারবেন পারবেন। আপনার পাইথনের ক্লাসটা? আমি আমি আপনাকে বলি, আমার আন্ডারগ্রেডের থিসিস ছিল, ডুয়েটের থিসিস ছিল সাপ্লাই চেনের উপরে। আমি সাপ্লাই চেনের জি। আমি লাস্ট ইউএসএ যাওয়ার আগে ওয়ালটনে ছিলাম সাপ্লাই চেন ডিপার্টমেন্টে, সাপ্লাই চেন পারচেজ ডিপার্টমেন্টে। সো আমি আর কি আমার নিজেরও এই ব্যাপারে আর কি এক্সপিরিয়েন্স আছে, আইডিয়া আছে। সো সমস্যা হবে না, আপনি বুঝতে পারবেন। আমি যদি ওখান থেকে এখন পাইথনের কোর্স যদি করাই, যদি শিখাই, তার মানে আপনি শিখতে পারবেন না কেন? না, ঠিক। তো আপনাদের ক্ষেত্রে আলাদা, আপনারা ইন্টেলেকচুয়াল মানুষ। আমরা তো জেনারেল না না না, অ্যাভারেজ। ইটস ওকে, নো প্রবলেম, এটা ব্যাপার না, আমি অত নর্মাল মানুষ একজন। তো আপনি শিখতে পারবেন, সমস্যা নেই।
আচ্ছা, আমাদের অবশ্য সাপ্লাই চেনের আমি একটা কোর্স করতেছি, আপনার পিজিডি করতেছি, এটা ফাইনাল আছে আপনার সেপ্টেম্বরের 20-এর দিকে। তা আমি ওটাই চিন্তা করতেছি, কারণ ফাইনালের একটা প্রিপারেশন আছে, আপনার ক্লাস স্টার্ট, সেতে খুব সমস্যা হবে না মনে হয়, না প্রথম সপ্তাহে ক্লাসগুলোতে তো। সপ্তাহে দুটা দুটা করে ক্লাস, তো তো ক্লাসের মধ্যে আপনি যদি জাস্ট চুপচাপ বসে বসে শুনেন আমার কথা, আপনার 70-80% জি পড়া এমনি হয়ে যাবে। বাদ বাকি পরে ভিডিও দেখে দেখে আপনি ভেঙে ভেঙে করতে পারবেন। যেটা চিন্তা করতেছি, কারণ যেহেতু ফাইনাল এক্সাম, হ্যাঁ হ্যাঁ। এটা পিজিডি করতেছি এই জন্য। আচ্ছা আচ্ছা। না প্রবলেম আচ্ছা, হবে না, থ্যাংক বা ইউ। দরকার হলে হচ্ছে যে ওই আপনি যদি এনরোল হন, আমি হচ্ছে আমাদের অ্যাডমিনকে বলে দিব যে আপনি চাইলে পরেও আপনার কুইজগুলো দিতে পারবেন, আমরা মাইনাস মার্কিং করব না। জি জি জি, এটা করা যেতে পারে, কারণ আমার ফাইনাল এক্সাম 20-25-এর মধ্যে আমাকে স্টাডি করতে হচ্ছে, প্লাস আপনার এগুলো দেখতেছি ভালো লাগতেছে, বিশেষ করে আপনার সবগুলো দেখছি আমি আপনার একাডেমি, জি। এসকিউএলটা দেখলাম, আমি সবই ইনরোল হচ্ছি, ইভেন মোটামুটি একটা ধারণা চলে আসছে। হুম। হয়তো এটা করি নাই, ভালো লাগছে। তবে আপনার স্টাইলটা খুবই ভালো, মানে যে লার্নিং যে ব্যাপারগুলা, এটা খুবই আসলে যেটা বাংলাদেশে নাই, সবাই বিজনেস করে, লার্নিং ব্যাপারগুলো নাই কারো কাছে, এইটা যেটা আপনাদের কাছে আছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে আহ, রিয়াদ ভাই মানে যিনি এটার ফাউন্ডার, হ্যাঁ উনি নিজেও পিএইচডি করা, হ্যাঁ একাডেমিক পার্সন, আমিও নিজে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে আছি। সো জি শিক্ষার জি ব্যাপারটা, এডুকেশনের ব্যাপারটা, স্কিলের ব্যাপারটা আমরা এটা খুব ভালোভাবে ফিল করি। সো বাকিরা হয়তো তারা ইনকাম করার জন্য করে, আমরা হচ্ছে শেখানোর জন্য করি। আমাদের আমাদের এখানে কোম্পানিতে প্রফিট বলতে কিছু নাই, আমরা মাস আনি মাস খাই, হ্যাঁ। কিন্তু জি। আমার আচ্ছা, আরেকটা ব্যাপার, হ্যাঁ জি জি কিন্তু জি আমরা বলেন। চাই যে লিমিটেড স্টুডেন্ট হোক, 20 জন হোক, 15 জন হোক, কিন্তু অ্যাটলিস্ট তারা যেন কোর্স করে বের হয়ে বলতে পারে যে না, এক গার্ডবাঙ্গার একাডেমি সাকিব ভাইয়ের ক্লাস করছিলাম বা নাজিম ভাইয়ের ক্লাস করছিলাম, ওই জিনিসটা খুব ভালো করে বুঝছি, কখনো ভুলবো না। জি জি জি, ওনার ক্লাস করছি, ভালো লাগছে। আসলে একটু আলাদা, সবকিছু থেকে আলাদা আপনারা। তা আমি একটি ব্যাপারে আপনার সাজেশন চাচ্ছি, জানি না ক্যারিয়ারে কি করতে পারবো। আমি সাপ্লাই চেনে আছি, আমি ওয়ারহাউস ম্যানেজমেন্টে হুম, আছি, প্লাস আমি চাচ্ছি যে আসলে ক্যারিয়ার একটু মানে করতে, জাম্প হুম, করতে, হুম। মানে ডাটা অ্যানালিটিক্স এর উপর। যদি 1 বছর লাগে স্টাডি করব, কিন্তু আসলে কি পসিবল না না সেটা তো চিন্তা পসিবল। করতেছি। এখন হচ্ছে কি, আপনি যদি সাপ্লাই চেন রিলেটেড যে বাংলাদেশের জবগুলো আছে, ওই কোম্পানিগুলো কিন্তু আস্তে আস্তে এই আপনার এআই টুলস ইয়াগুলো বা নিচ্ছে। হচ্ছে ডেটা জি অ্যানালিটিক্সের টুলস ইউজ করছে। মানে এমন না যে বিষয়টা যে ডেটা সায়েন্সে ক্যারিয়ার সুইচ করতে গেলে আপনার নিজের আগের সব পড়াশোনা বাদ দিতে হবে, তা কিন্তু না। জি আপনার ওই পড়াশোনাটাই হচ্ছে আপনি ডেটা সায়েন্সের কনভার্ট করতেছেন, জাস্ট ওখানের মধ্যে ওই নলেজটা আপনি টুলসে কনভার্ট করতেছেন, এআই টুলস বা ডেটা অ্যানালিটিক্স জি টুলস জি দিয়ে কনভার্ট করতেছেন। আপনার কিন্তু মেইন লার্নিং চলে যাচ্ছে না বা শিফট করতে হচ্ছে না। জি জি জি, সিভিতে একটা থাকলে হয়তো একটা আলাদা একটা অ্যাডভান্টেজ পাওয়া যেতে হ্যাঁ পারে, হ্যাঁ, যে এই লার্নিংটা আছে, এটা এটা এক্সট্রা। এক্সট্রা। আসলে এটা নেক্সটে যেটা আপনি বললেন, যে আপনার যে অফিসের যে কথাটা বললেন, মাইক্রোসফট অফিস ম্যান্ডেটরি, কিন্তু এটা আমার মনে হয় এটা 100 ম্যান্ডেটরি হ্যাঁ হবে, অলরেডি যেটা এখনই অনেক জায়গাতে ম্যান্ডেটরি। আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন, আমি জি কিন্তু জি। শুরুতে বলতেছিলাম যে যেটা কিনা না, আমি বেঞ্চমার্ক, শুনছি ইভেন। আজ থেকে 10 বছর আগে যে হ্যাঁ, বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্ক বেঞ্চমার্ক কিন্তু নেমে গেছে, ডাউন হয়ে গেছে। এখন নেমে নতুন গেছে, বেঞ্চমার্ক নেমে গেছে, আসতেছে, হ্যাঁ। নতুন টুলস আসতেছে, নতুন টেকনোলজি আসতেছে, কোম্পানিরাও জি তখন জি, তাদের নিজেদের বেঞ্চমার্ক আপডেট করতেছে। তাহলে আমাদের কি করতে, এখানে পাওয়ার বিএল না না জানলে তারা তারা ঢুকতে এ- পারবে না, নেক্সট বেঞ্চমার্ক এখন পাওয়ার তো হচ্ছে বিআই। কোম্পানিগুলো জি ডেটা অ্যানালিটিক্সের যতগুলো আমি জব দেখি, ওখানে লিখেই দে যে পাওয়ার বিআই, গুগল অ্যানালিটিক্স, তারপরে এক্সেল তো থাকে, ওটা লেখার বলা দরকার পড়ে না, মানুষজন বুঝেই। আপনার জি পাইথন, তারপর হচ্ছে এসকিউএল, তারপর হলো ডেটা ম্যানেজমেন্ট বা হচ্ছে আপনার ডেটা থেকে সামারি, ডিসিশন মেকিং, স্ট্যাটিস্টিক্স, এগুলো জানতে থাকতে হবে। যেখানে আপনি যান না কেন, এই আমি যে কথাগুলো জি বললাম জি সেগুলো ওরা ঘুরাই ফিরাই বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বলতেছে। জি জি, আমি শুনছি, মানে আসলে এটা এটা নেক্সট ম্যান্ডেটরি, এটাই বেঞ্চমার্ক হবে, এটাই বেঞ্চমার্ক হবে, হ্যাঁ। বেঞ্চমার্ক হয়ে যাবে। এবং নেক্সট 2 বছরে তখন বেঞ্চমার্ক হবে এআই টুলস, কে কত ভালো এআই টুলস জানে। এআই টু। যে যত ভালো জি এআই টুলস জানে তাকে সবার আগে চাকরি নিবে, যে তুমি যেহেতু জানো তুমি আমার কাজ সহজ করে দিবা, তুমি আমার কাজ অটোমেশন করে দিবা, বা তুমি হচ্ছে এইভাবে হচ্ছে এআই এজেন্ট তৈরি করে দিবা। তখন ধীরে ধীরে হয়ে যাবে কি, তখন এই সকল টুলস আর থাকবে না। এক্সেল আলটিমেট নেক্সট 2-3 বছরের মধ্যে বা খুব কম সময়ের মধ্যে এক্সেল ডেড হয়ে যাবে, এক্সেল আর কেউ ইউজ করবে ডেড না। হয়ে যাবে, এক্সেলের চেয়েও বেটার কিছু, ডেড হয়ে যাবে। এক্সেলের চেয়েও বেটার এবং আরো ইউনিক ফিচার নিয়ে আর অনেক টুলস আসতেছে। এটা আসলে উচিত, আর অনেক আগে আসা উচিত, অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। হুম। না, আমরা আসলে এটা একটা বড় একটা অ্যাডভান্টেজ ক্যারিয়ারে, প্লাস এই যে পার্টটা অ্যাড করা, মানে যে কোনো আপনার রোলে যদি এই পার্টটা জানা থাকে, সে কিন্তু এক্সট্রা আলাদা একটা পারফরমেন্স দিতে পারবে তার ক্যারিয়ার হুম, হুম, থেকে। হুম।
তার জব জায়গা থেকে অবশ্যই। আসলে এবং এটা জানা এবং থাকলে। সামনে হচ্ছে এই টুলসগুলো যারা ভালো জানবে, মানে এআই টুলস যারা জানবে তাদের জব সাস্টেইন করার চান্স আরও বেশি থাকবে। তখন হচ্ছে গিয়ে তখন এআই টুলস আসার পরে যেটা হবে যে মানুষের জবের ভ্যারাইটিস চেঞ্জ হয়ে যাবে। আগে হচ্ছে একটা নির্দিষ্ট একটা মানে একটা নির্দিষ্ট ক্যারিয়ার পাথ ধরে মানুষ আগত, এখন মানুষের ক্যারিয়ার চয়েস, ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ হয়ে যাবে, মানে জবের জি টাইপ চেঞ্জ হবে এবং আপনার এই রিলেটেড জব অপরচুনিটি আরও কয়েক গুণ বাড়বে। জি, এটা অনেক সম্ভাবনাময়, অনেক হুম সম্ভাবনা। হুম যে আমরা অনেক পরে আসছি যদিও হুম। বাংলাদেশে, এগুলো বাইরে তো অনেক বাইরে আগে, বিশেষ করে ইন্ডিয়ানরা অনেক অনেক অ্যাডভান্স। অ্যাডভান্স। ইন্ডিয়ানরা অনেক অ্যাডভান্স। কিন্তু আমি যে বিভিন্ন আপনার যাদের দেখলাম হুম এই যে লিঙ্কডইনে, ওরা সব রাইট, ইন্ডিয়ানরা, সব সব ইন্ডিয়ান। ইন্ডিয়ানরা। আমি ট্রাকে আমি চাচ্ছি যে একটা জিনিস আসলে আমি কি ফ্রিল্যান্সিং করি, হ্যাঁ, একটা জিনিস কি জানেন কিন্তু ভাইয়া? বাস আমি চাচ্ছি এই জি ট্র্যাকে। জি, জি তো যেটা বলছিলাম যে আপনি দেখবেন যে এক বছর 1.5 বছর আগেও মানুষজন তখন বলা বলি করতেছিল যে এআই চলে আসছে, চাকরি চলে যাবে, কি করব না করব। কিন্তু হ্যাঁ, এখন বলছিল এটা যেটা দেখতেছে মানুষ যে উল্টা, যে এতগুলো এআই টুলস, উল্টা। এত ধরনের কাজ, এত ধরনের জব সেক্টর, মানে ভ্যারাইটিস টাইপের টাস্ক অ্যাড হচ্ছে এবং কোম্পানিগুলো এগুলো জানা লোকজন ধুমায়া খুঁজতেছে। সো আমি যদি এখন সময় খুঁজতেছে। যদি সময়টা বের করে আমি যদি এখন থেকে শেখা শুরু করি, তাহলে সবার আগে আমি 1000 জনের মধ্যে আমাকে আলাদা স্ট্যান্ড আউট করে আমি নিজেকে রাখতে পারবো যে আমি এই টুলসগুলো জি জানি। জি অ্যানালিটিক্যাল কিসের এক্সেল, কিসের পাওয়ার বাই, দেখেন আমি মাইক্রোসফট ফেব্রিক জানি, অথবা আমি অমুক টুলস জানি, এই এআই টুলস দিয়ে আমি এইরকম ড্যাশবোর্ড বানাইছি, অথবা আমি এই অ্যানালাইসিস করছি। আপনি আমাকে নিবেন না তো আরো নিবেন, কোম্পানি দেখবে আসলেই তো এরকম অবশ্যই এরকম আমার অবশ্যই। এত হিউজ পরিমাণ ডেটা অল্প সময়ের মধ্যে এআই টুলস দিয়ে এই ছেলেটা করে ফেলছে বা এই মেয়েটা করে ফেলছে, আমার তো একই দরকার। তখন জি জি কনসেপ্টটা কিন্তু জিনিসটা এইভাবেই চেঞ্জ হয় মানুষের, এবং হচ্ছেও। এভাবে চিন্তা, এভাবে আচ্ছা, হচ্ছে। তো বাকি তবে এটা শুরু করা থ্যাংক ইউ উচিত। সো মাচ। আমরা অনেক কথা আরো বলে আরো ফেললাম। অনেকে আছেন, থ্যাংক ইউ, আরো থ্যাংক ইউ। বাকিরা যারা আছেন, আর আমরা জি, থ্যাংক ইউ, থ্যাংক শেষ ইউ। মুহূর্তে চলে আসছি। আর 5 মিনিট সময় আমি নিব, আপনাদের যারা কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। হ্যাঁ, ডাটা ইঞ্জিনিয়ার বুট ক্যাম্পের জন্য কি আলাদাভাবে এই থ্রুতে এনরোল করতে হ্যাঁ হবে? হ্যাঁ, আলাদাভাবে এনরোল করতে হবে। আর আপনি তো আমাদের পুরাতন স্টুডেন্ট, আপনি তো ওই ওল্ড স্টুডেন্ট হিসেবে একটা তো ওই যে একটা স্পেশাল ডিসকাউন্ট তো পাচ্ছেন, পান নাই? শুনেন নাই? উম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে 50% তো 50% ডিসকাউন্ট আমাদের ওল্ড স্টুডেন্টের জন্য। তো এইটা কি ভাই এনরোল করতে হবে আবার পাইথনেরটাও? না না, পাইথন আপনি তো অলরেডি ওই কোর্সের মধ্যে আছেন, বা সামনে আপনি ওই যে হ্যাঁ হ্যাঁ, তখন এটাই আর লাগবে না। মানে আমি আপনাকে বলবো যে আপনার এখানে এনরোল করা দরকার নেই, কারণ আপনি অলরেডি ওই আগের কোর্সের পাইথনের ভিডিওগুলো যেগুলো দেখছেন ওগুলো প্র্যাকটিস করবেন, আর সামনে ডেটা সায়েন্স উইথ এআই এর যে কোর্সটা আছে, হ্যাঁ, সেটা আপনি করতে পারেন। এইটা আপাতত এখন করা দরকার নেই আপনার জন্য। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ইশতিয়াকুল হক, আপনি হচ্ছে গতকাল রাতে এনরোল করেছিলেন, মানে পেমেন্ট করেছিলেন, আপনি কি পাইছেন, মেল পাইছেন, গুগল ক্লাসরুমে জয়েন হয়েছেন? জি পেয়েছি, জয়েন হয়েছে। এখন ব্ল্যাঙ্ক আছে, আমি কাল পরশু হচ্ছে ওখানে ফাইল দেওয়া শুরু করব। জি, জাহাঙ্গীর আলম। হ্যাঁ জি, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। জি আমি আসলে আজকে বিকেল বেলায় আপনাদের ইয়েটা পাইছি আর কি, যার কারণে সাথে সাথে আমি জয়েন করছি। তো কালকে বা পরশু দিন এনরোল করবো, পেমেন্ট করবো। আচ্ছা, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে আবার এখানে শেষ করতে পারি। আমাদের নেক্সট ক্লাস রবিবার দিন 9:30 সেম টাইম। আর এটার যেই মানে আমাদের প্রথম ক্লাসের একটা ভিডিও, মানে একটা ডেমো ভিডিও, মানে জাস্ট ইন্ট্রোডাকশন টু পাইথন, ওই ভিডিওটা আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, আর আজকের ভিডিওটা আমি দিয়ে দিব সবাইকে। তো ওইটা আপনারা দেখে নেবেন, তাহলে হবে কি যে আমি নেক্সট রবিবার দিন যখন আমি কিছু সামারি টানবো, তখন ওই প্রথম ক্লাসের ভিডিওটাকে সামারি টানবো। তো ওই ভিডিওটা, প্রথম ক্লাসের ভিডিওটা আমি দিয়ে দিব, ওটা ফ্রি থাকবে সবার জন্য, ওটা আপনারা দেখতে পাবেন। এবং যারা এনরোল করছেন তারা তো গ্রুপের মধ্যে পেয়ে যাবেন, গুগল ক্লাসরুমে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে এখানের মধ্যে রাখি আপাতত। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, গুড নাইট।